ক্লাসে গিয়ে ক্লাসে যাচ্ছ এবং সেক্ষেত্রে ক্লাসে গিয়ে দেখলে হঠাৎ করে তুমি দেখতে পেলে যে কয়েকদিন ধরে ক্লাসে স্টুডেন্ট কম আসছে। দেন অ্যান্ড দেয়ার তুমি সেটার কারণ খোঁজার চেষ্টা করলে যে কি তার কারণ, তোমার ক্লাসের না বোঝার কারণ, নাকি বাইরের ওয়েদার কারণ, নাকি আদার্স কোনো রকম কারণ, নাকি তাদের ফিজিক্যাল বা মেন্টাল বা সামাজিক অন্য কোনো কারণ। অর্থাৎ ইমিডিয়েট প্রবলেমের সলভের জন্য তোমার এই অ্যাকশন রিসার্চ ব্যবহৃত হয়। বুঝতে পারলে এবার? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে কেমন কোশ্চেন হয়? দেখো, এটা থেকে কেমন কোয়েশ্চেন হয় সেরকম নয়, এরকম তোমাকে সিচুয়েশন তৈরি করে দিয়ে বলতে পারে যে এটার উপর তুমি কি ধরনের রিসার্চ করবে। এরকম ধরে এই যে বললাম, যেমন একটা আমি এক্সাম্পল বললাম যে ক্লাসে হঠাৎ করে গিয়ে দেখলে যে কদিন ধরে ছেলেমেয়েরা আসছে না, তো কেন আসছে না, তার কারণ, এফেক্ট, এই সমস্ত কিছু খুঁজে বার করার জন্য তুমি কোন ধরনের রিসার্চ পারপাস ইউজ করো। তখন সেক্ষেত্রে তোমাকে অপশন দিয়ে দিল, রিসার্চের আরো অপশন রয়েছে, সেই ধরনের রিসার্চের অপশন দিয়ে তোমাকে তখন অ্যাকশন রিসার্চই বের করতে হবে। ঠিক আছে? তো কোয়েশ্চেন আসে রিসার্চ বিষয়টাকেই পুরোপুরি ভাবে বুঝতে হয়, রিসার্চ চ্যাপ্টারটাকে। এটা ছোট্ট চ্যাপ্টার নয়, অনেকটাই ডেপথ, ইন্টারেস্টিং এবং বড় চ্যাপ্টার বলতে পারো। তো বাকি রিসার্চ গুলোকেও তোমাকে বুঝতে হবে, এক্সপেরিমেন্টাল রিসার্চ রয়েছে, তো ডেসক্রিপটিভ রিসার্চ রয়েছে, সেই সমস্ত ধরনের রিসার্চ গুলো বুঝে নিয়ে লাস্ট এবং ইমিডিয়েট বা এফেক্টিভ রিসার্চ হচ্ছে এই অ্যাকশন রিসার্চ। তুমি রাস্তায় যাচ্ছ, আরো প্রচুর উদাহরণ আছে, রাস্তায় যাচ্ছ, হঠাৎ করে তুমি রাস্তায় দেখতে পেলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ইনস্ট্যান্ট কেন গাড়ি অ্যাক্সিডেন্টটা হলো, কোথা থেকে কে ধাক্কা মেরেছিল, কিভাবে পড়লো, কিভাবে মারা গেল, কতজন মারা গেল, এই সমস্ত কিছু ইনফরমেশন, অর্থাৎ ওইটা তোমার ওই পারপাসে ওই সিচুয়েশনের উপরেই তোমার অ্যাপ্লাইড হবে। জেনারেলি রিসার্চ বলতে আমরা কি বুঝি? রিসার্চ বলতে বুঝি যে আমরা একটা কোনো একটা বিষয় নিয়ে একটা লং টার্ম ধরে তার একটা পর্যালোচনা, তার একটা পর্যবেক্ষণ করব এবং সেটার একটা সার্বজনীন নীতি বা সার্বজনীন মন্তব্যের সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। অ্যাকশন রিসার্চের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সার্বজনীন নীতি হয় না, কারণ সেটা তুমি ইউনিভার্সালিটি অ্যাপ্লাই করতে পারবে না। বুঝা গেছে? ওটা ইনস্ট্যান্ট ইমিডিয়েট ওই সিচুয়েশনের উপরে এফেক্ট করতে পারবে, ওই সিচুয়েশনের উপরেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, তারপর আর তার কোনো রকম তাৎপর্য নেই। খুব বেশি এফেক্টিভ হয়, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। যেমন একটা রিসার্চের রেজাল্টের জন্য তোমাকে লং টার্ম ওয়েট করতে হয়, এক্ষেত্রে সেটা ওয়েট করার ব্যাপার থাকে না। তো এগুলো ম্যাটার করে, তার জন্য তোমাকে একটা রিসার্চ চ্যাপ্টারটা বুঝতে হবে, তারপরে তুমি এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। ক্লিয়ার? ওটা ওটা কোথা থেকে পাবো? আচ্ছা, রিসার্চ বিষয় যদি বুঝতে চাও তাহলে এডুকেশনের মানে শিক্ষার এডুকেশনের তুমি রিসার্চ মেথোডোলজি বলে বই আছে, যদিও তোমার যত আপার ক্লাসে উঠবে ইংলিশ ভার্সনেরই বই থাকে এবং ইংলিশ ভার্সনের বইয়ের মধ্যেই তোমার ভুল ত্রুটি অনেক কম থাকে, তবুও তোমাকে আমি বই সাজেস্ট করতে পারি। বিএড এর বিএড এর বর্ধমান ইউনিভার্সিটি বলতে পারো। হ্যাঁ, মোটামুটি বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টারের বইগুলো দেখো, সেখানে কোনো একটা সেমিস্টার আমার এই মুহূর্তে মনে নেই, সেখানে তুমি এই গবেষণা রিলেটেড বই পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, জিজ্ঞেস করবো। হ্যাঁ, বিএড এর বই খোঁজ করো আপাতত, তোমাদের বোঝার জন্য বিএড এর বই যথেষ্ট, কারণ এর বাইরে বই তো প্রচুর রয়েছে, কিন্তু একটা ঝাড়খণ্ডের পরীক্ষার জন্য তোমাকে আমি বলবো না যে তুমি অনার্স লেভেলের, মাস্টার ডিগ্রি লেভেলের বা তারও হাই মানে নেট লেভেলের তুমি বই পড়াশোনা করো, সেটা কখনোই বলবো না, চলে যাবে। বেসিক কনসেপ্টটাকে ধরার জন্য আমি বলবো যে বিএড এর সেমিস্টারের বই, সেখানে অন্তত সেমিস্টার ওয়াইজ দেখে নাও কোন সেমিস্টারে ওই রিসার্চের পেপারটা রয়েছে, সেই পেপারের যে কোনো তুমি পাবলিকেশনের বই ব্যবহার করতে পারো। হ্যাঁ, সেটা তোমার ম্যাথের ইকুয়েশন বা অঙ্ক করার সময় ছিল, বাট রিসার্চের বিষয়গুলো কি, কত রকমের রিসার্চ হয়, তার ভাগ কি, এই বিষয়গুলো জানার জন্য সেটা একটা পেপার থাকে, সেই পেপার রিলেটেড বই তুমি খোঁজ করো। বিভিন্ন পাবলিকেশনের বই তুমি পেয়ে যাবে, তার জন্য নয়, মার্কেটের প্রচুর পাবলিকেশনের বই রয়েছে। তো তুমি একটু বিএড এর সেমিস্টারের বই খোঁজ করো। ডিএড বলছেন না বিএড বলছেন? বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, নট ডিএলএড। ওকে, ব্যাচেলর অফ এডুকেশন। থ্যাংক ইউ। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তুমি কোন পেপারে পেয়েছো, পেপার 1 না পেপার 2?
আমি দেখছিলাম পেপার 1 এ ছিল না পেপার 2 তে ছিল, দেখছিলাম তুমি তখন কি কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে আমাকে কোশ্চেনটা করলে নাকি জাস্ট বইয়ের কন্টেন্ট থেকে? না না না, সিলেবাসে দেখেছিলাম, সিলেবাস। আচ্ছা, সিলেবাস, ওকে, ঠিক আছে। তুমি আমি যেটা বললাম সেটা ফলো করো, আশা করি তুমি রেজাল্ট পেয়ে যাবে। বেশ, চলো আমরা ম্যাথের পেডাগজি শুরু করছি। পেডাগজি মানেই আমরা এটা জানি যে হাউ টু টিচ এ সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট তুমি কিভাবে পড়াবে। কিভাবে পড়ানোর মধ্যে দুটো ভাগ থাকে, এক হচ্ছে তুমি সায়েন্টিফিক্যালি কিভাবে পড়াচ্ছ, দুই হচ্ছে তুমি আর্টিস্টিক্যালি কিভাবে পড়াচ্ছ, মানে কত সুন্দরভাবে তোমার যুক্তিটাকে তুমি উপস্থাপন করছো, সেটাই হচ্ছে তোমার পেডাগজি। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য সাবজেক্টে তোমরা পেডাগজি পড়েছো, অলরেডি আমরা ম্যাথের পেডাগজিও পড়বো। তাহলে ম্যাথের পেডাগজি পড়তে গেলে আগে সিলেবাসটা আমরা দেখে নিই। দেখো সিলেবাসের ফার্স্টে কি রয়েছে, সিলেবাসে রয়েছে প্রথমে আগে ম্যাথ সাবজেক্টটাকে আমাদের চিনতে হবে যে ম্যাথ সাবজেক্টটা কি রকম, কোন ধরনের শ্রেণীতে আমরা ম্যাথ সাবজেক্টটাকে ফেলতে পারি। তাহলে তার প্রকৃতি জানা দরকার, বৈশিষ্ট্য জানা দরকার, তার তাত্ত্বিক দিক জানা দরকার। নেক্সট হচ্ছে তার এইমস এন্ড অবজেক্টিভস, অর্থাৎ ম্যাথ কেন পড়বো আমরা, কেন ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে একদম প্রাথমিক শিক্ষা থেকে হায়ার এডুকেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তার কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেটা আমরা জানবো। নেক্সট আমরা জানবো যে ম্যাথের কারিকুলাম কিরকম ধরনের, অর্থাৎ কারিকুলাম বেসিসে তার রিসোর্স কিরকম, অর্থাৎ ম্যাথ পড়তে গেলে আমাদের কি কি রিসোর্স ইউজ করতে হয়। রিসোর্স মানে তুমি উপকরণ হিসেবে কি ব্যবহার করতে পারো, তুমি চক ডাস্টার ব্ল্যাকবোর্ড তো ইউজ করবে, তার সঙ্গে সঙ্গে আর কি তুমি ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স টিচার এবং টিচিং ও লার্নিং মেথড অ্যান্ড অ্যাপ্রোচেস, অর্থাৎ এখানে আমরা পড়বো কি, এখানে আমরা পড়বো যে গণিত শিক্ষক এবং তার টিচিং লার্নিং মেথড, অর্থাৎ ম্যাথমেটিক্স টিচ করতে গেলে কি ধরনের মেথড ব্যবহার করবো, তার দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটা আমরা জানবো। এই বিষয়টার সঙ্গেই আমরা সিডিপির, যেহেতু বলেছিলাম যে সিডিপির টিচিং মেথডটাকে কোলাবোরেট করে পড়বো। কারণ সেটা কেন পড়বো, কারণ ম্যাথামেটিক্সও একটা সায়েন্টিফিক সাবজেক্ট, সিডিপিও মোরলেস সায়েন্টিফিক সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে টিচিং মেথডের উভয়ের মধ্যেই সমতা বজায় থাকবে, তো সেটাই আমরা পড়বো। দু একটা এদিক ওদিক যদি মেথড এক্সট্রা থাকে সেটা আমরা এর সঙ্গেই কোলাবোরেট করে পড়বো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পেডাগজিক কন্টেন্ট নলেজ, এই বিষয়ে কোন রকম ক্লাস হবে না। ক্লাস কেন হবে না, কারণ হচ্ছে তুমি ম্যাথমেটিক্স ক্লাস করেছো থিওরিটিক্যাল, তার রিলেটেড পেডাগজিক কোয়েশ্চেন থাকবে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। দুটো তোমরা ফোল্ডার পাবে, তাতে প্রচুর কোয়েশ্চেন থাকবে, সেগুলো প্র্যাকটিস করবে, সেখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে এটা জানার জন্য তোমাকে কি জানতে হবে, ম্যাথমেটিক্সে তোমাদের যে কোর্স সিলেবাস সেটা তোমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স পড়ার জন্য কি ধরনের পরিকল্পনা, মানে লেসন প্ল্যান, লেসন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেটার সঙ্গে আমরা কোলাবোরেট করবো কি, মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ আর ব্যাপ্ত শিক্ষণ, এই বিষয়টাকে আমরা কোলাবোরেট করবো। নেক্সট হচ্ছে ইভালুয়েশন, অর্থাৎ গণিত শেখার মূল্যায়ন কিভাবে করা উচিত। তো আমরাও এটাও মূল্যায়ন যখন চ্যাপ্টার পড়বো তখন আমরা জানবো যে কোনো সাবজেক্টেরই মূল্যায়ন কিভাবে করা হয়, কি কি পদ্ধতিতে করা হয় এবং মূল্যায়নে কত রকম প্রকারভেদ আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। নেক্সট হচ্ছে লাস্ট যে টপিকটা দেখো, যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড অন ডিপ কনসেপ্ট এন্ড জাস্টিফাই দ্য টিচিং এবিলিটি বেসড অন অ্যাপ্লিকেশন কনসার্নিং পেডাগজিক্যাল ইস্যুস। এই কন্টেন্ট এবং এই কন্টেন্ট রিলেটেড তোমরা কোয়েশ্চেন পাবে। তার মানে কি, ম্যাথমেটিক্স পড়ার সময় তার কন্টেন্ট গুলো, মানে তার যে সমস্যাগুলো থাকছে সেটা কিভাবে প্রয়োগ করে আমরা ম্যাথমেটিক্স এর কোয়েশ্চেনকে অ্যাপ্লাই সলভ করতে পারি, সেই বিষয় নিয়ে একটা ধারণা। তাহলে মূলত আমাদের কি পড়তে হচ্ছে, মূলত পড়তে হচ্ছে গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, তার তাত্ত্বিক দিক, লক্ষ্য উদ্দেশ্য, টিচিং মেথড, ম্যাথমেটিক্স টিচার, তারপরে প্ল্যানিং অফ টিচিং ম্যাথমেটিক্স এবং মূল্যায়ন, এই বিষয়গুলো আমাদের ক্লাস করতে হবে। তার জন্য আমরা কি করছি, দুটো দুটো বিষয়কে একসঙ্গে মার্জ করে এক একটা ক্লাসে আমরা এটাকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ক্লাস করবে, তার সঙ্গে সঙ্গে বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এবং আমি বলেছি যে দরকার পড়লে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন কালেক্ট করো, অর্থাৎ 2023-এর কোয়েশ্চেন কালেক্ট করো, 2022-এর কোয়েশ্চেন কালেক্ট করো, সেখান থেকে কোয়েশ্চেন গুলো দেখবে। আমিও যতটা পারবো ততটা তোমাদের দেখতে। ঠিক আছে, তাহলে সিলেবাস প্রত্যেকে বুঝতে পেরেছো, আমরা টপিকে চলে যাই। আজকে আমরা পড়বো ফার্স্ট বিষয়টা, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্স শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য বিষয়টা জানবো। ক্লাস মিউট করো, ক্লাস মিউট করো, নাহলে ক্লাস থেকে রিমুভ করে দেবো। তোমরা পুরনো ব্যাচ, তোমাদের কাছে এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু।
ক্লাস ম্যাম। মিউট করো। হ্যাঁ বলো। ম্যাম শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ম্যাম ইয়ে ঝাড়খণ্ডের সিলেবাস মানে দিয়েছে? ঝাড়খণ্ডে দেয়নি, পুরনো গুলোকে আধার করে করে মানে পড়াচ্ছে। কথাটা বুঝলাম না। ঝাড়খণ্ডের নোটিফিকেশন, ঝাড়খণ্ডের তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করো, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যদি না, সেখানে ম্যাম, দেওয়া থাকে তাহলে পেয়ে যাবে, আর যদি না পেয়ে থাকো তাহলে কোথাও একটা সাইটে দেখো। অনেকে এখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও অনেক সাইট থেকে পেয়ে যেতে পারো, সিলেবাসও পেয়ে যেতে পারো, তো সেটা একটু ফলো করার চেষ্টা করো। আর না হলে ওয়েট করো, যে যে প্রিপারেশন তোমরা চালিয়ে যাচ্ছ সেই প্রিপারেশনটাকেই কন্টিনিউ করো। যতদূর আমার ধারণা তার সঙ্গে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল টেটের সঙ্গে বা সেন্ট্রাল টেটের সিলেবাসের সঙ্গে, ওয়েস্ট বেঙ্গল টেট বাদ দাও, সেন্ট্রাল টেটের সিলেবাসের সঙ্গে তোমার ঝাড়খণ্ডের সিলেবাসের খুব একটা পার্থক্য থাকবে না। তো একটা টপিক হয়তো ডিলিশন অ্যাডিশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওখানকার ঝাড়খণ্ডের কি নেগেটিভ? আচ্ছা, ঝাড়খণ্ড টেট রিলেটেড তোমাদের যা কিছু কোয়ারিজ ক্লাসের শেষে আলোচনা করবো। ওকে, আমরা ক্লাসটা শুরু করতে যাই। যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফার্স্ট করতে যাবো, ক্লাস মিউট করো প্রত্যেকে ক্লাস মিউট করো, সাউন্ড আসছে। যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে আমরা চিনব। দেখো, ম্যাথমেটিক্স সাবজেক্টটা কি ধরনের সাবজেক্ট এবং কোথা থেকে এসেছে। যদি আমরা ব্যুৎপত্তিগত মানে সে অরিজিন কোথা থেকে করেছে সেটা যদি আমরা দেখি, তাহলে ব্যুৎপত্তিগত অর্থ বা শব্দটা এসছে 16 শতাব্দীর শেষের দিকে ফরাসি শব্দ ম্যাথামেটিক। স্পেলিংটা দেখতে পাচ্ছ, অনেকে এটা স্পেলিংটাও খেয়াল রাখবে, কারণ যখন তোমাকে যদি এই ধরনের কোয়েশ্চেন দিয়ে থাকে কোনো না কোনো পরীক্ষায়, হতে পারে সেটা ওয়েস্ট বেঙ্গল টেট, হতে পারে সেটা ঝাড়খণ্ড টেট, হতে পারে সেটা সেন্ট্রাল টেট, যেখান থেকে কোয়েশ্চেন দিক না কেন মাথায় এটা রাখতে হবে যে আমাকে স্পেলিংটা মাথায় রাখতে হবে। এই ধরনের শব্দ বা ল্যাটিন শব্দ ম্যাথামেটিকা এবং গ্রিক শব্দ ম্যাথমেটিক্স, তাহলে কোনটা কোন ধরনের শব্দ সেটা মাথায় রাখতে হবে। ফরাসি শব্দ কোনটা, ল্যাটিন শব্দ কোনটা, গ্রিক শব্দ কোনটা। এবার এর অর্থ যদি আমরা ডিকশনারিক্যাল মিনিং বা আবিধানিক অর্থ দেখি, এটাকে বলা হয় ডিকশনারিক্যাল মিনিং। তাহলে কি হবে? দ্য অ্যাবস্ট্রাক্ট সায়েন্স অফ নাম্বার, কোয়ান্টিটি and space either as abstract concepts, যাকে পিওর ম্যাথমেটিক্স বলবো, or as applied both disciplines such as physics and engineering, যাকে আমরা অর্থাৎ কি বলা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট সায়েন্স মানে কি বিমূর্ত বিজ্ঞান। কি কার কি সম্পর্কে বিমূর্ত বিজ্ঞান? নাম্বার মানে সংখ্যা, কোয়ান্টিটি মানে পরিমাপ, স্পেস মানে স্থানে। তাহলে সংখ্যা পরিমাপ স্থানের বিমূর্ত ধারণা লাভের জন্য যে বিশুদ্ধ বিজ্ঞান ব্যবহার করা হয়, অর্থাৎ যাকে আমরা পিওর ম্যাথমেটিক্স বলবো, অথবা ভৌত বিজ্ঞান, যন্ত্রবিদ্যা ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন ও ধারণা লাভের জন্য যে ফলিত বিজ্ঞান মানে অ্যাপ্লাইড সায়েন্স ব্যবহৃত হয়, সেই বিজ্ঞানকে আমরা বিশুদ্ধ গণিত ও ফলিত গণিত বলতে পারি। তার মানে গণিত কি দেখতে পাচ্ছি আমরা, ম্যাথমেটিক্স কি, সেটা হচ্ছে দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি অফ হুইচ বিলং অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি। অর্থাৎ এটা কি পরিমাণের বিজ্ঞান, যার মধ্যে কি কি থাকছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকছে। তার মানে ম্যাথমেটিক্স আর কিছুই নয়, এটা হচ্ছে সংখ্যার, পরিমাণের, স্থানের একটা বিমূর্ত বিজ্ঞান, যা কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে ফলিত বিজ্ঞান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এইবার দেখো, আমি আগের ব্যাচ পর্যন্ত বলে এসেছি যে জেনারেলি যে কোটেশন গুলো দেওয়া থাকে সেগুলো তোমাদের অতটা মুখস্থ করার প্রয়োজন পড়ে না। কারণ কি? কারণ হচ্ছে যে লাইন বাই লাইন মুখস্থ মনে রাখতে পারবে না। মূল কি বিষয় ধরতে হবে, মূল হচ্ছে যে যে উক্তিটা দিচ্ছেন তিনি কি সম্পর্কে বলতে চাইছেন, তার কি পয়েন্ট বা কি ওয়ার্ড, যেটা আমি বারবারই বলে থাকি, কি পয়েন্ট বা কি ওয়ার্ড, সেইটাকে মনে রাখার চেষ্টা করো। দেখো 2023 সালে এইটা নিয়েই কিন্তু কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে।
দেখো এখানে কি কি ডেফিনেশন পাচ্ছ। ফার্স্ট দেখো, অ্যারিস্টটল বলেছেন ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। তাহলে কি পয়েন্ট কোনটা, কি ওয়ার্ড কোনটা, কোয়ান্টিটি, সায়েন্স অফ কোয়ান্টিটি। এবার তোমরা যখন কোয়েশ্চেনটা পাবে তখন হুবহু এই লাইনটাই যে তুলে দেবে তার কিন্তু কোনো অর্থ নেই। তবে তুমি কোয়েশ্চেনটার মধ্যে এই মূল যে শব্দটা সেইটা কিন্তু খুঁজে পাবে, সেটা খুঁজে তোমাকে মাথায় রাখতে হবে যে সায়েন্স অফ কোয়ান্টিটি কে বলেছে, অ্যারিস্টটল। নেক্সট দেখো মেরিয়াম কি বলেছেন, দ্য সায়েন্স অফ নাম্বার, কোয়ান্টিটিজ অ্যান্ড শেপস অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দেম। অর্থাৎ তাহলে কি মনে রাখতে হবে, সংখ্যা, পরিমাণ, আকৃতি এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। তার মানে এই কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, হগবেন বলেছেন ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। অর্থাৎ গণিত হচ্ছে সভ্যতার দর্পণ। তাহলে কি ওয়ার্ড কি, মিরর অফ সিভিলাইজেশন বা সিভিলাইজেশন, এটা হচ্ছে কি ওয়ার্ড। নেক্সট হচ্ছে রজার বেকন কি বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি অফ অল সায়েন্স। মানে সকল বিজ্ঞানের প্রবেশদ্বার ও সমাধান সূত্র। তাহলে কিওয়ার্ড কি, এই প্রবেশদ্বার ও সমাধান সূত্র বা চাবিকাঠি বলতে পারি আমি। এখানে দেখো কিওয়ার্ডটাকে আমরা বলতে পারি চাবিকাঠি, সেই হিসেবেও বলতে পারি। নেক্সট কি, লকি কি বলেছেন, লক বলেছেন বা লকি বলতে পারো, একই রকম লক বলবে। ম্যাথামেটিক্স ইজ এ ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ এ হ্যাবিট অফ রিজনিং। অর্থাৎ মনের মধ্যে যুক্তিবাদী বিচার শক্তির অভ্যাস, অভ্যাসটা হচ্ছে কিওয়ার্ড, গড়ে তোলার মাধ্যম হলো গণিত। খাতা পেন নিয়ে বসেছো নিশ্চয়ই, যে যে কি ওয়ার্ড গুলো বলছি সেগুলো নোট ডাউন করো, কারণ 2023 সালে যখন কোয়েশ্চেন এসছে, 2022 সালেও এরকম ধরনের কোয়েশ্চেন আছে, বাট 2023 সালে পুরো ম্যাচিং এসছে। আমি কোয়েশ্চেনটা এক্ষুনি দেখাতে যাচ্ছি, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে কি ওয়ার্ড গুলো কি। তাহলে এইভাবে মনে রেখে নেক্সট বছর অর্থাৎ 2024 বা 25 যখনই কোয়েশ্চেন আসুক না কেন তখন যাতে বুঝতে পারো। নেক্সট দেখো, পিয়ার্সের মতে ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ডগস নেসেসারি কনক্লুশন। তার মানে কি করছে, যে প্রয়োজনীয় মন্তব্য সম্পর্কে যে বিজ্ঞান টেনে আনছে তাকে বলা হচ্ছে ম্যাথামেটিক্স। নেক্সট গ্যালিলিও কি বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। তাহলে এখানে কি ওয়ার্ড কি, ফার্স্ট হচ্ছে গড অ্যান্ড ইউনিভার্স। তার মানে ম্যাথামেটিক্স এমনই একটা ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় ঈশ্বর কি করেছেন, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন বা লিখে চলেছেন। প্রত্যেকে কি পয়েন্ট গুলো বুঝতে পারলে, রেসপন্স করবে। ম্যাম ম্যাম হুম হুম, বলো। পিয়ার্সের মতে বলছে যেটা ম্যাথামেটিক্স দ্য সায়েন্স হুইচ ডগস নেসেসারি কনক্লুশন। ডগস তো মানে এটা মনে ডগস হচ্ছে মানে এখানে টেনে আনে, ডগস ও মানে তুমি, আচ্ছা ঠিক আছে, ডগস মানে টেনে আনছে, ঠিক আছে। এবার প্রত্যেকে বুঝতে পারলে কোন কোন কি ওয়ার্ড গুলো হাইলাইট করেছি, বুঝতে পেরেছো প্রত্যেকে। এবার কোয়েশ্চেনটা দেখো 2023 সালে দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর তালিকার সঙ্গে 2 নম্বর তালিকার ম্যাচ করতে হবে। এবার নিজেরাই করার চেষ্টা করো তো দেখি। দেখো কি কি দেখতে পাচ্ছি, গণিত হলো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার ও চাবিকাঠি। আমরা এই ধরনের কমেন্ট পড়েছি, সেন্টেন্স পড়েছি। নেক্সট দেখো, গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টার এই মহাবিশ্ব সৃষ্টি। এটা এক্ষুনি পড়লাম, কে বলেছেন, গ্যালিলিও। গ্যালিলিও। যেটা মনে থাকছে সেটা বলো, ঠিক আছে। নেক্সট হলো, গণিত হলো শিশুর মনে যুক্তির বীজ বপনের অভ্যাস গঠনের একটি উপায়। আমি অভ্যাসটা মার্ক করে দিয়েছিলাম, এটা কে বলেছে মনে পড়ছে, ম্যাম লকি। ইয়েস ইয়েস, ভেরি গুড। নেক্সট হচ্ছে, গণিত হলো পরিমাণের বিজ্ঞান। আর প্রবেশদ্বার ও চাবিকাঠি কি বলতে পারে, তাহলে বাকি থাকছে কি, বেকন এবং অ্যারিস্টটল। ফার্স্ট আমরা কার ডেফিনেশন করলাম, ফার্স্ট আমরা ডেফিনেশন পড়েছি, দেখো অ্যারিস্টটল, দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। তাহলে দেখতে পাচ্ছ পরিমাণের বিজ্ঞান কে, অ্যারিস্টটল। তাহলে বাকি পড়ে থাকছে কোনটা, বেকন। বেশ, দেখে নাও, ভেরিফাই করে নাও যে ম্যাম ঠিক বলছেন কিনা। দেখো প্রবেশদ্বার ও সমাধান সূত্র মিললো। এবার অভিযোগ করলে হবে যে ম্যাম ম্যাথামেটিক্স এর পেডাগজির কোশ্চেন এমন অদ্ভুত এসছে যে আমরা করতেই পারিনি। তাহলে এবার অপশন কি হবে, এবার আমরা অপশন দেখি। ফার্স্ট এ ফর আসছে কি 2,
তাহলে A for 2, নেক্সট হচ্ছে B for 1, B for 1, C for কি, C for তোমার 4, C for 4, D for 3, তাহলে অপশন কি A হলো। একদম হুবহু সেই বিষয়টাকেই তুলে দিয়েছে। এবার দেখো, আমি তোমাকে বারবারই বললাম যে একই ওয়ার্ড বাই ওয়ার্ড পাবে না, তার জন্য কি ওয়ার্ড বা কি পয়েন্টটাকে মনে রাখো। সায়েন্স অফ কোয়ান্টিটি কে বলেছে অ্যারিস্টটল। হ্যাবিট বিষয় নিয়ে কে কথা বলেছে, লক। আচ্ছা, কি বিষয় নিয়ে কে কথা বলেছেন, বেকন। এইভাবে মনে রাখতে হবে। সিভিলাইজেশন নিয়ে কে বলেছেন, হকবেন। এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। ইউনিভার্স এন্ড গড নিয়ে কে কথা বলেছেন, গ্যালিলি। এইভাবে নিজের মানে যখন নিজে পড়াশোনা করবে তখন আমি যেভাবে বললাম সেইভাবে মাথার মধ্যে মুখস্থ রাখার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ম্যাম ম্যাম দিয়েও দেয়। মেরিয়ামটা কি ওয়ার্ড কি বললেন বলো। ম্যাম, মেরিয়ামের কি ওয়ার্ডটা কি বললেন? আচ্ছা, মেরিয়ামে বললাম এই যে রিলেশন বিটুইন দেম। রিলেশন কিসের মধ্যে, নাম্বার, কোয়ান্টিটি এন্ড সেট। যে সম্পর্ক যখন বলছে তখনই তুমি জানবে মেরিয়াম হলো। আমরা 2022 সালেও কোশ্চেন দেখি যে এরকম এসেছে কিনা। ম্যাম এসেছে। এসেছে, তাই তো। এই দাও, গণিত হলো সভ্যতার দর্পণ। এটা কে বলেছেন, দেখতে পাচ্ছ, হকবেন? হকবেন। দেখতে পাচ্ছ এখানে হেগেন আছে, হোয়াইট হেড আছে, বেকন আছে। তো হেগেন তো নয়, ওটা হকবেনই হবে। তাহলে তুমি এই অপশনটাই করবে। তাহলে বুঝতে পারছো তো যে কিছুটা নিজেদের কোথাও না কোথাও প্রিপারেশনের ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতি কোথায় থাকছে, ডেপথে ঘাটতি থাকছে। আমরা মনে করছি প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন ওই উপর উপর আসবে, হয় তা করলে হয় না। বারবারই বলছি যে ডেপথে ঢুক, গভীরে ডুব দাও, তবেই উদ্ধার হতে পারবে। বুঝে গেল? বেশ, তাহলে দেখো একটা সামান্য বিষয় নিয়ে কোয়েশ্চেন কিন্তু 2022 সালেও চলে এসছে, 2023 সালেও খুব ভালো রকম ভাবে কোয়েশ্চেনটা এসছে। চলো এবার বাকি বিষয় আমরা দেখি। এবার এনসিটিই নিউ দিল্লি এই পুস্তকে ম্যাথমেটিক্সের কি ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা আমরা দেখি। Most commonly, mathematics is called a science of logical reasoning. It always settles in the mind a habit of reasoning. তার মানে বলা হচ্ছে কি, সায়েন্স কিসের সায়েন্স, লজিক্যাল রিজনিং এর সায়েন্স, মানে যুক্তি সম্পন্ন যে রিজন করা হচ্ছে সেটার সায়েন্স। এবং সেটেল কোথায় হয়, একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, যে সবকিছুতেই যুক্তি খুঁজে বেড়াও। নেক্সট হচ্ছে the reason in mathematics is of particular kind and possesses a number of characteristics such as simplicity, accuracy, certainty of result, এটা certainly নয়, certainty হবে, originality, similarity of the reasoning of life and verification. তার মানে বলা হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য কি কি, সিম্পলিসিটি, অ্যাকিউরেসি, এগুলো প্রত্যেকটা আমরা আস্তে আস্তে এবার জানবো। সার্টেনটি অফ রেজাল্ট, অর্থাৎ খুব সরল হতে হবে গণিতের সমস্যা থেকে সমাধানের পথ। অ্যাকিউরেসি মানে নির্ভুল হতে হবে, আমি যেরকম করব যা রেজাল্ট আসবে তোমরা যা করবে একই রেজাল্ট আসতে হবে। সার্টেনটি অফ রেজাল্ট, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে বসে যে অঙ্কের রেজাল্ট যা বের করব, আমেরিকায় বসে কেউ যদি করে তারও নিশ্চয়তা সেটাই থাকতে হবে। অরিজিনালিটি মানে যেটা অ্যাকচুয়াল রেজাল্ট সেটাই আসতে হবে। স্থান, কাল, পাত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মানসিকতা এই অনুযায়ী পরিবর্তিত হলে হবে না। নেক্সট হচ্ছে সিমিলারিটি, অর্থাৎ একই, ওই যে বললাম একই থাকতে হবে, রেজাল্টের মধ্যে সাদৃশ্য থাকতে হবে। কিসের, রিজন অফ লাইফ এন্ড ভেরিফিকেশন, মানে সেক্ষেত্রে তুমি লাইফেরও যেমন একটা সিম্পলিসিটি থাকে, একটা যুক্তি থাকে, একটা যাচাই করার ব্যাপার থাকে, সেই বিষয়ে এখানে ম্যাথমেটিক্সের ক্যারেক্টারিস্টিককে বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, দেখি এখানে একটা কোয়েশ্চেন দেখলাম মনে হলো। না, এটা পরে আসছি, আমরা লক্ষ্য করবো তারপরে যাবো।
এবার আমরা জানবো যে তাহলে উপরিউক্ত সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে ম্যাথামেটিক্স কি আমরা বলতে পারি। ফার্স্ট হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট সায়েন্স বা বিমূর্ত বিজ্ঞান, অর্থাৎ যা চোখে না দেখে আমাদের কল্পনা করে সেই বিষয়টাকে এগিয়ে নিতে হবে। কিন্তু শুরু হয় কোত্থেকে? মূর্ত থেকে বিমূর্ত এবং বিমূর্ত থেকে মূর্তে প্রয়োগ বিজ্ঞান। এই যে ক্লাস 1 এর বাচ্চাকে তুমি যখন যোগ শেখাচ্ছ তখন তো আমরা অলরেডি জানি যে তাকে তুমি চকলেট, পেন্সিল, গুলি যাই বলো না কেন সেটার মাধ্যমে তাকে গণনা প্রক্রিয়া শেখাচ্ছ। তারপরে সেই আস্তে আস্তে সেই বিষয়টা রপ্ত করে নিলে এখন আমরা ভূমিকে যোগ বিয়োগ করতে পারবো। নেক্সট কি গণনার বিজ্ঞান, অবশ্যই ক্যালকুলেটই করতে পারছি, গণনার বিজ্ঞান। নেক্সট হচ্ছে সংখ্যা, স্থান, আকার, হ্যাঁ বলছি, পরিমাণ ও পরিমাপের বিজ্ঞান, অর্থাৎ নাম্বারের সায়েন্স, স্থান, আকার, এটা আকার নয়, আকার, শেপ, পরিমাণ এবং পরিমাপেরও বিজ্ঞান। বলো ম্যাডাম বলছি বিমূর্ত 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 থেকে বিমূর্তটা বুঝতে পারলাম, কিন্তু মূর্ত থেকে বিমূর্তটা কি হবে? মূর্ত থেকে বিমূর্ত কিভাবে হচ্ছে? কেন এই যে যোগ প্রক্রিয়া তুমি আগে হাতে গুনে শিখছো, তারপরে যখন বাচ্চাকে শেখাচ্ছ সে চকলেট গুনে হোক, দাড়ি দাগ কেটে কেটে শিখছে, এখন কি তুমি করবে এরকম ভাবে? তুমি কি করে করছো? মুখে মুখে হিসেব করছো তো, তাই না? তাহলে আগে তোমাকে কোনো দৃশ্য যোগ্য কিছু সাহায্য নিতে হতো, সে আঙুল হোক, দাগদানা হোক বা কোনো কিছু হোক না কেন, চকলেট, পেন্সিল, গুলি যাই বলো না, কিন্তু এখন তোমাকে তার সাহায্য নিতে হচ্ছে না। মস্তিষ্কে অলরেডি সংরক্ষিত আছে মেমোরির মধ্যে যে 5 আর 2 যোগ করলে 7 হয়। কিন্তু ছোটবেলায় কি করতে হবে? 5 আর 2 যোগ করলে তখন আগে 1 2 3 4 5 1 2 আবার গুনো 1 2 3 4 5 6 7 এইভাবে গুনতে হচ্ছে। তাহলে এটা কি আসছে? মূর্ত থেকে বিমূর্ত। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। নেক্সট কি বিচার শক্তি ও তর্কশাস্ত্র সম্মত বিজ্ঞান। অবভিয়াসলি আমরা এটা জানি যে কোনো কিছুই অন্যভাবে বিশ্বাস করার জায়গা এখানে কিন্তু নেই। এখানে তুমি নিজস্ব বিচার শক্তি তৈরি হবে এবং তর্কের মাধ্যমে তুমি সেই বিষয়টাকে কি করবে? প্রমাণ করবে। নেক্সট কি পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতিক আকার সম্বলিত বিজ্ঞান। অবভিয়াসলি আমরা এটা মূলত জানি যে এর ভাগ মূলত কি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিক, যদিও আরো ভাগ রয়েছে পরিমিতি, ত্রিকোণমিতি সেগুলো রয়েছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে কোনটা শিখে আসছি? এই পাটিগণিত, তারপর বীজগণিত এবং জ্যামিতি, এই 3টে ভাগই কিন্তু আমরা মূলত শিখি। তারপরে একটু অ্যাডভান্স লেভেলে যখন শিখি তখন তো ক্যালকুলাসও থাকে, আরো অনেক ধরনের তোমার ম্যাথামেটিক্স এর ভাগ থাকে। নেক্সট কি প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বস্তু, বিভিন্ন ঘটনাকে প্রতীকের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করা বিজ্ঞান। স্বাভাবিকভাবে আমি 1 কে কিভাবে করছি? এইভাবে, 1 এইভাবে করছি, তাই তো? তাহলে প্রত্যেকটা কিছুকে আমরা কোনো সিম্বল দ্বারা, এই যে যোগ একটা সিম্বল, বিয়োগ একটা সিম্বল, প্রত্যেকটা একটা প্রতীকের মাধ্যমে যে বিজ্ঞানের সাহায্য নিচ্ছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। নেক্সট হচ্ছে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার বিজ্ঞানও হচ্ছে ম্যাথামেটিক্স। তাহলে এই জানলাম আমরা ম্যাথামেটিক্স এর মানে, অর্থ জানলাম। আচ্ছা ম্যাম, বিমূর্ত থেকে মূর্তের একটা উদাহরণ দেন না ম্যাম। বিমূর্ত থেকে মূর্ত প্রয়োগ। হ্যাঁ, বিমূর্ত থেকে মূর্ত তোমাকে যদি এরকম কোয়েশ্চেন করে যে তুমি একটা বই তুমি বাজার থেকে কিনলে 240 টাকায়, ঠিক আছে, তোমার বন্ধু সেই একই বই কিনেছে 220 টাকায়, তাহলে তোমার কত পার্সেন্টেজ লস হলো? তোমাকে কি করলো? পুরো বিষয়টা একটা ভাষার মাধ্যমে বলে দিচ্ছে, তুমি সেটাকে পুরো অঙ্কে নামিয়ে নিয়ে আসবে, অঙ্কে গণনার মাধ্যমে প্রতীকের সাহায্য নিয়ে সেটা করে দেখিয়ে দিয়ে বলবে যে আমার এত পার্সেন্টেজ লস হয়েছে। তাহলে বিমূর্ত থেকে মূর্ত এলো না? তুমি কি চোখের সামনে দেখতে পাচ্ছ যে তুমি একটা বই কিনতে গেলে, তোমার বন্ধু একটা বই কিনতে গেল, সেটা কি দেখতে পাচ্ছ? কিন্তু ভাবতেই হচ্ছে। যেটা আমরা চোখে না দেখেও তার সম্পর্কে চিন্তা কল্পনা করতে পারি, সেটাই তো বিমূর্ত। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। নেক্সট হচ্ছে আমরা এবার নেচার অফ ম্যাথামেটিক্স পড়বো। তাহলে দেখো সিলেবাসের ফার্স্ট বিষয়টা কি হলো? অর্থ, এটা আমরা জেনে নিয়েছি। এবার নেক্সট আমরা জানবো প্রকৃতি বা নেচার অফ ম্যাথামেটিক্স। দেখো ম্যাথামেটিক্স এর কি প্রকৃতি? ফার্স্ট হচ্ছে তার নিজস্ব ভাষা আছে, অবশ্যই নিজস্ব ভাষা আছে, সেটা সেখানে ভাষার
মধ্যে কি থাকে, গাণিতিক শব্দ থাকতে পারে, গাণিতিক ধারণা থাকতে পারে, সূত্রাবলী থাকতে পারে, তত্ত্বাবলী থাকতে পারে, নীতি থাকতে পারে, প্রতীক থাকতে পারে। এবং সেই ভাষা অবশ্যই সুসংজ্ঞায়িত, স্পষ্ট। যদি স্পষ্ট না হয় আমরা সমাধানই বা করবো কি করে? এই যে এই কথাটা আমি বললাম যে তুমি একটা বই কিনতে গেলে, বই কিনলে 240 টাকায়, তোমার বন্ধু কিনলো 220 টাকায়, এই বিষয়টা যদি স্পষ্টভাবে না বলে আমি যদি বলতাম তুমি একটা বই কিনলে এই 200-250 টাকার কাছাকাছি, তোমার বন্ধু বই কিনলো এই 200 টাকার একটু বেশি, তাহলে এইভাবে হলে তুমি গণনা করতে পারতে যে কত টাকা লাভ বা লস হলো? স্পষ্টভাবে বলে দিতে বললো 240 টাকায় তুমি বই কিনেছো, 220 টাকায় তোমার বন্ধু বই কিনেছে। ঠিক আছে? তাহলে সুসংজ্ঞায়িত এবং স্পষ্ট, এখানে কোন রকম ভাবে ওই রকম অনুমান বা ওই রকম একটা হিন্টস দেওয়ার কোনো জায়গা থাকবে না। নেক্সট কি, এখানে এই যে দেখো ইচ্ছা, আবেগ, আকাঙ্ক্ষার কোনো স্থান নেই। তুমি ম্যাথমেটিক্স করছো, সেখানে তুমি ধরো তোমাকে এরকম ভাবেই বলা হয়েছে যে এরকম লাভ ক্ষতি বলো, সুদ কষা বলো, যা কিছু নিয়ে অঙ্ক থাকুক না কেন, তোমাকে বললো আচ্ছা 5টা পেন্সিল ছিল, সেখান থেকে তুমি 2টো পেন্সিল তোমার ভেঙে গিয়েছে। তুমি বলে না আমার 2টো পেন্সিল ভাঙার ইচ্ছা নেই, আমি কিছুতেই ভাঙবো না, আমি 3টে পেন্সিল ভেঙে ফেলবো। তা করলে হবে? তুমি বলে না 5 থেকে 2 বাদ দিলে 3 হবে না, আমি 2 দিব। তাহলে কি হবে? নাম্বারটাও তোমাকে শিক্ষক তার আবেগ মতো ইচ্ছে মতো কেটে 0 বসে দেবে। তার মানে সেখানে দেখো কোনো ব্যক্তির ইচ্ছে, আবেগ, আকাঙ্ক্ষার কোনো স্থান নেই। নেক্সট কি, প্রকৃত বিজ্ঞান বা পিওর সায়েন্স, যেখানে সবসময় স্পষ্ট, যুক্তিভিত্তিক, প্রণালীবদ্ধ, বিচারমূলক, অর্থাৎ যা কিছু থাকবে তার মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। নেক্সট কি, ব্যক্তি নিরপেক্ষ এবং পরিণাম ধর্মী ধারণা থাকবে, সেখানে কোনো ব্যক্তির ইচ্ছার মধ্যে থাকবে না, পার্সিয়ালিটি এখানে কোনো জায়গা নেই, মানে অর্থাৎ পক্ষপাতিত্বের কোনো জায়গা নেই, এবং পরিণাম ধর্মী, এটা পরিণাম ধর্মী, পরিমাণ ধর্মী নয়, পরিণাম ধর্মী। নেক্সট হচ্ছে গণিত হলো যুক্তির সাহায্যে সিদ্ধান্তে পৌঁছানোর বিজ্ঞান। তার মানে তুমি একটা অঙ্কের যখন প্রবলেম সলভ করছো, সেখানে তুমি যুক্তির সাহায্যেই তবে প্রবলেমটা সলভ করতে পারছো। তোমার যা খুশি মন হলো তুমি একটা সলভ করে দেখিয়ে দিলে, তা কিন্তু এখানে কোনো স্থানই নেই। নেক্সট কি, গাণিতিক প্রণালীর ভাষা ও চিন্তাধারা ব্যবহার সংক্ষিপ্ত ও দর্থহীন, একই বিষয়, অর্থাৎ প্রিসাইজ হবে, যত টু দা পয়েন্ট কথা থাকবে এবং তার মধ্যে কোনো দ্বিধার জায়গা থাকবে না। এবার এই গণিতের জ্ঞান কোথায় কোথায় প্রয়োগ করতে পারছি আমরা, যে দেখো পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি জায়গায় ব্যবহার হওয়ার জায়গা থাকে। নেক্সট কি, এর অবিচ্ছেদ্য অঙ্গ কি নির্ভুল হতে হবে, আনসারের নিশ্চয়তা থাকতে হবে এবং প্রয়োগধর্মী হতে হবে। নেক্সট হচ্ছে এই যে বিভিন্ন সমস্যা থাকছে তার মধ্যে সম্পর্ক ও পরিমাণগত সত্যতার ব্যাখ্যা করছে এই ম্যাথমেটিক্স। যে অঙ্কগুলো আমরা করছি, যেমন বললাম ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ 30 ডিগ্রি হলে তাহলে সেখানে তোমার কটা সমকোণ থাকছে। এইভাবে যদি কোয়েশ্চেন করি তাহলে তোমাকে কি বার করতে হচ্ছে? ফার্স্ট বার করতে হচ্ছে, তাহলে কত বাকি থাকছে? 150 থাকছে। আচ্ছা সমকোণ মানে কত? ফটফট বলো, সমকোণ মানে? ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমি মাইনাস করে নিলাম, আর দেখছি বাকি 60 ডিগ্রি, তার মানে আমার সমকোণ একটাই থাকছে। এই যে প্রত্যেকটার মধ্যে দেখো রিলেশন খুঁজে বের করলাম আমরা, সমকোণ কি সেটাও আমরা এখান থেকে মাইনাস করলাম, এই যে প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক বের করে আলটিমেট আমরা রেজাল্টে বললাম যে সমকোণ এখানে একটাই হবে। নেক্সট কি, এইরকম ভাবে সম্বন্ধ সম্পর্কের আবিষ্কার করা হয়, বিভিন্ন বুদ্ধিমূলক খেলা ব্যবহার করা যেতে পারে, যে যেমন যা কিছু, যে পাজল বলো, প্যারাডক্স বলো, বিভিন্ন সমস্যার সমাধান বলো, ছক বলো, সমস্ত কিছুই তো তোমার গণিতের উপর নির্ভর করছে। আগেকার দিনে গণিত বলতে পারো সম্ভবত মিশরে ফার্স্ট জনপ্রিয়তা লাভ করে, কারণ মিশরের ব্যবসা বাণিজ্যের একটা সময়ে খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই সময় ব্যবসা বাণিজ্য করতেও তারা, এই অর্থ বিনিয়োগ, অর্থ জিনিসপত্র আমদানি রপ্তানি এইসব ব্যাপারটা ছিল। সেই সময়ে তারা এই প্রয়োজনীয়তা অনুভব করলো যে না, এই মানে এমন একটা বিষয় নিয়ে আমাদের হিসেব নিকেশ করতে হবে যেটার মাধ্যমে আমরা এই আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে ম্যাথমেটিক্স একটা বিনোদনের জায়গাও তৈরি করছে। আগেকার দিনে সেই যেমন শুনেছো না যে রোমে যেমন ধরো
ষাঁড়ের সঙ্গে লড়াই করানো হতো কৃতদাসদের, সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসতো। ঠিক এটাও ছিল এরকম ধরনের পাজল বলো বা ওই রকম ধরনের অঙ্কের কোনো ছক, কোনো সূত্র, মানে হয়তো অঙ্ক কষবে, সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসতো। ঠিক আছে, তো একটা বিনোদনের জায়গাও সেই সময় তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে বৌদ্ধিক উৎকর্ষতা গণিতের উপর নির্ভরশীল। স্বাভাবিকভাবেই আমরা তো বলি যে ম্যাথামেটিক্স এর যেসব স্টুডেন্ট আমরা বলি বেশি ইন্টেলিজেন্ট, এটা আমরা আমাদের প্রচলিত ধারণা। ঠিক আছে, কিন্তু যদিও ইন্টেলিজেন্স চ্যাপ্টার পড়ার পর আমরা কি সেটা বলবো? আমরা জানি প্রত্যেকের মধ্যেই বুদ্ধিমত্তার বিভিন্ন ভাগ রয়েছে, কি তাই তো? যে লজিক ও ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সই একমাত্র মানুষের মধ্যে থাকবে তা নয়। আমরা জানি ভার্বাল ইন্টেলিজেন্স রয়েছে, আমরা জানি ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স রয়েছে, তাই তো? আমরা যা যা কিছু ইন্টেলিজেন্সের ভাগ করেছি, তখন আমরা আজ কিন্তু এই জিনিসটা কখনোই মনে করে নেব না যে ম্যাথামেটিক্স এর যে স্টুডেন্ট বা ম্যাথামেটিক্স এর যে টিচার সেই একমাত্র ব্রেন বা তারই মস্তিষ্ক রয়েছে, বাকিরা মস্তিষ্ক ডাল, তা কিন্তু আমরা কখনোই ভাববো না। আমরা এটা ভাববো বা এটা গ্রহণ করব যে প্রত্যেকেরই নিজস্ব আঙ্গিকে, নিজস্ব ক্ষেত্রে মানে ইন্টেলিজেন্স রয়েছে। নেক্সট কি, মানব জীবনে বিভিন্ন কর্মধারায় গণিত ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবে সকালবেলায় তুমি ঘুম থেকে উঠছো, টাইম দেখে উঠছো, টাইমটা কিসের মধ্যে পড়ছে? এই যে 1 2 3 4 5 6 এই টাইমটা দেখছো কোথা থেকে? সাহায্য নিচ্ছ কার? ম্যাথামেটিক্স। দেরি হয়ে গেল না, তাড়াতাড়ি উঠলে সে সমস্ত কিছু গণনা কিভাবে করছো? এই ম্যাথামেটিক্স এর সাহায্য নিয়ে। নেক্সট দেখো, ব্যক্তির ধারণা ও সিদ্ধান্তকে ব্যবহার করে তার যথার্থতা নির্দেশ দেয়। এটা নতুন করে বলার কিছু নেই, একই বিষয়গুলো রিপিট হয়ে আসছে। নেক্সট দেখো, বিমূর্ত নিয়ম কানুনগুলি বাস্তব ফলাফলের উপর ভিত্তি করেই গঠিত। অর্থাৎ যে যে এই যে অঙ্ক ভাষায় দেওয়া হয় তারপর আমরা সলিউশন বের করি, সেটা কিন্তু বাস্তব ফলাফলের উপর ভিত্তি করে। অর্থাৎ অঙ্ক যা কিছু প্রবলেম তৈরি করে দেওয়া যায় না। যারা এই ম্যাথামেটিক্স বই লেখেন বা প্রবলেম গুলো দেন, যারা কিন্তু অলরেডি আগে অঙ্কটা কষে নিয়ে রেজাল্টটা ঠিকঠাক আসছে কিনা এটা দেখে নিয়েই কিন্তু অঙ্কের ওই সংখ্যাগুলোকে চুজ করে তোমাকে একটা সমস্যা আকারে উপস্থাপন করে। নেক্সট কি, ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতে সাহায্য করে। স্বাভাবিকভাবে সে যখন নিজে থেকে তার যৌক্তিকতা তৈরি হচ্ছে, সে নিজে সমস্যা সমাধান করতে পারছে, গণনা করতে পারছে, তখন তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হচ্ছে। তোমাদের মধ্যেও তাই, তোমাদের মধ্যে যারা অঙ্ক দেখলে ওরে বাবা অঙ্ক আছে। সেদিন কি আমার সঙ্গে একজন আমারই এলাকায় থাকে একটি মেয়ের কথাবার্তা হচ্ছিল, তো সেও ডিএলএড করছে। তো সে আমাদের জিজ্ঞাসা করছে ম্যাথামেটিক্স আছে না? তার কোয়ারিজ দেখো যে ম্যাথামেটিক্স যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আছে, মানে সে আর ওই পরীক্ষাটা দিতে যাবে। তো দেখো এই যে বিষয়টা, যদি ম্যাথামেটিক্স পড়তে আমরা শিখে যাই বা ম্যাথামেটিক্স সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়, তাহলে কোথাও না কোথাও আমাদের একটা সেলফ কনফিডেন্স তৈরি হয় যে না, আমি ম্যাথামেটিক্সটা ভালোভাবে রপ্ত করতে পেরেছি, আমি স্যারের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছি, আমি এবার ম্যাথামেটিক্সটাও সেখানে ভালোভাবে পড়ে আসতে পারবো। নেক্সট কি, গণিতের পদ্ধতি, নীতি, ধারণা সম্বন্ধে মনে কোনো সন্দেহের অবকাশ রাখে না। নেক্সট দেখো, এখানে আরোহী অবরোহী সাধারণীকরণে কর্মদক্ষতার বিকাশ ঘটায়। অর্থাৎ গণিতের ক্ষেত্রে তুমি আরোহী পদ্ধতিরও যেমন ব্যবহার করতে পারবে, সেরকম ভাবে অবরোহী পদ্ধতিরও ব্যবহার করতে পারবে। ঠিক আছে, নেক্সট কি, ব্যক্তিগত আবিষ্কারের সুযোগ করে দেয়। পরবর্তীকালে যে ব্যক্তিগত সূত্র আবিষ্কার হয়েছে, বিভিন্ন ধরনের ফর্মুলা আবিষ্কার হয়েছে, শর্ট টেকনিক, যখন কম্পিটিটিভ পরীক্ষা তুমি অঙ্ক প্র্যাকটিস করছো তখন গতানুগতিক যে পদ্ধতি শিখেছো, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স শিখতে গেলে তোমাকে সেটা ত্যাগ করে শর্ট টেকনিক জানতে হয়। তো শর্ট টেকনিকটা এক একজনের এক এক রকম ভাবে থাকে, তাহলে সেই ব্যক্তিগত আবিষ্কারের সুযোগ করে দেওয়া হয়। নেক্সট হচ্ছে, গণিতের সূত্র, নীতি, নিয়মগুলি সার্বিক, মানে সকলের জন্য প্রযোজ্য এবং বিশ্বের সর্বত্র সব সময়ের জন্য অপরিবর্তিত। এখানে কোনো রকম ভাবে তার আলাদা স্থান, কাল, পাত্র বিশেষে চেঞ্জ হওয়ার জায়গা নেই। তাই সন্দেহেরও অবকাশ নেই। বিষয়টি হয় সম্পূর্ণ সত্য হবে, না হলে সম্পূর্ণ মিথ্যা হবে। অর্থাৎ তুমি হয় 5-এ 5 ফুল মার্কস পাবে, না হলে কেটে গোল্ডা পাবে। তুমি প্রথম লাইনটা লিখেছো তার জন্য 1 নম্বর, দ্বিতীয় লাইনটা লিখেছো তার জন্য হাফ নম্বর, এরকম নাম্বার পাওয়ার কোনো জায়গা। আলটিমেট যদি রেজাল্টটাই তোমার ভুল হয়, তাহলে পুরো কেটে তোমাকে 0 বসিয়ে দেবে। আর আলটিমেট রেজাল্ট যদি তুমি ঠিক করো, তাহলে তুমি ফুল মার্কস। বুঝতে পারলে প্রত্যেকে নেচার অফ ম্যাথমেটিক্স? ম্যাম আমি হ্যাঁ ম্যাম, পরিণাম ম্যাম এটাও ধর্মীটা তো বুঝতে বলতে পারি, পারলাম। একে একে মানে শেখার কোনো শেষ নেই, এটাও বলা যেতে পারে। হ্যাঁ, সে তো যে কোনো সাবজেক্টই শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, যে কোনো ম্যাম সাবজেক্টে শেখার গণিতের কোনো শেষ নেই। ধারণাগুলি পরিণাম ধর্মী, এটা বুঝতে পারলাম না।
পরিণামধর্মী মানে একটা রেজাল্টে গিয়ে পৌঁছাবে। তো তুমি একটা রেজাল্ট ছাড়া কোনো গণিত তোমার শিখে কিছু লাভ হবে কি? তোমাকে আমি শেখালাম, আচ্ছা ত্রিভুজ শিখছো, চতুর্ভুজ শিখছো, আলটিমেট তোমাকে তো একটা রেজাল্টে পৌঁছাতে হবে। তুমি যতক্ষণ প্রবলেম সলভ না করো তুমি বুঝবে কি করে যে আমার এটা শিখে কি লাভ হলো, তাই না? বা একটা ঠিক আছে অঙ্ক ম্যাম, করতে করতে দাঁড়াও। মাঝখানে তুমি ছেড়ে দিতে পারো না। নেক্সট হচ্ছে গণিতের বৈশিষ্ট্য। নেচার এবং ক্যারেক্টারিস্টিক একই, কাছাকাছি, তবে গণিতের বৈশিষ্ট্যের মধ্যে কিছু পয়েন্ট, যে আমরা এনসিটির যে গাইডলাইনে যে ডেফিনেশন বা পয়েন্ট গুলো পেলাম সেগুলোকে এবার আমরা ব্যাখ্যা করব। এই যে সিম্পলিসিটি, অ্যাকিউরেসি, সার্টেনটি অফ রেজাল্টস, এগুলো আমরা ব্যাখ্যা করব। বলো ম্যাম, এই প্রকৃতি থেকে কেমন কোশ্চেন পড়তে পারে, মানে কেমন কেমন হ্যাঁ, আসছি। রিলেটেড আসতে পারে? এই যে এই দুটো বিষয় একসঙ্গে জেনে নিয়ে আমরা এবার কোয়েশ্চেনের দিকে যাব। আমি ওটা কেন আগে বললাম, এই কারণেই বললাম যে অনেক সময়, মানে আমিও যেহেতু বলে এসেছি আগেকার প্রিভিয়াস ব্যাচেও, যে ডেফিনেশন নিয়ে কে কোনটা উক্তি দিয়েছে এটা নিয়ে মাথা খারাপ করবে না। মাথা খারাপ করতে হবে কোনটা নিয়ে, কে কি নিয়ে বলতে চাইছেন সেই কি ওয়ার্ডটাকে খুঁজে বের করা। এবার ওটা যেহেতু সঙ্গে সঙ্গে মনে রাখার বিষয় ছিল সেজন্য তোমাদের কোয়েশ্চেনটা দেখিয়ে দিয়েছিলাম। এবার পরবর্তীকালে আমরা বাকি দুটো সালের যা কিছু পেডাগজি এই চ্যাপ্টার রিলেটেড এসছে আমরা আলোচনা অবশ্যই করব। সেখানে বলা হচ্ছে যে ম্যাথমেটিক্স এর বৈশিষ্ট্য কি। ফার্স্ট কি হবে, সিম্পলিসিটি, মানে যে রেজাল্ট তুমি বার করবে সেটা যেন অবশ্যই সুস্পষ্ট হয়, সুনির্দিষ্ট হয় এবং কি হবে, সহজ থেকে জটিলতার দিকে অগ্রসর হয়। আমরা যখনই ম্যাথমেটিক্স শিখছি ফার্স্টে যদি তোমাকে লাভ ক্ষতি ভগ্নাংশ শিখিয়ে দেওয়া হবে তুমি পারবে? কখনোই নয়। সিম্পল টু কমপ্লেক্স এর দিকে আমাদের যেতে হবে। আমরা আগে প্রথমে সংখ্যা চিনছি, তারপর সংখ্যার পর কোনটা সেটা আমরা জানছি, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ শেখার পর ভগ্নাংশ কিভাবে তৈরি হয় জানছি, এরপরে আমরা ভগ্নাংশ সম্পর্কে ধারণা স্পষ্ট করতে পারছি। তার মানে গণিতের বিষয়ের মধ্যে সব সময় একটা সহজ থেকে জটিলতার দিকে বিষয় থাকবে এবং যুক্তিগুলিও খুব টু দা পয়েন্ট, স্পেসিফিক এবং সরল হবে। এটাই হচ্ছে তার ফার্স্ট ক্রাইটেরিয়া বা ফার্স্ট বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে তোমরা ক্রাইটেরিয়া হিসেবেও ভাবতে পারো যে কোনো একটা সাবজেক্টকে ম্যাথমেটিক্স হতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কোশ্চেনটা ঘুরিয়ে দিল, তোমাকে ডিরেক্ট কোশ্চেন করলো না যে ম্যাথমেটিক্স এর বৈশিষ্ট্য তা নাম বললো, তোমাকে বললো যে আচ্ছা তুমি স্টুডেন্টকে বোঝাচ্ছ যে কোনো একটা সাবজেক্টকে ম্যাথমেটিক্স হতে গেলে কি কি তার ক্রাইটেরিয়া বা শর্ত ফুলফিল করতে হবে বা পূর্ণ করতে হবে, তখন তোমাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাকে সিম্পলিসিটি মানে অর্থাৎ তার যুক্তিগুলো সহজ সরল হতে হবে। নেক্সট পয়েন্ট কি আসছে, নেক্সট আসছে নির্ভুলতা বা অ্যাকিউরেসি, অ্যাকিউরেট হতে হবে। অর্থাৎ যা রেজাল্টই হোক না কেন বা যা সিদ্ধান্ত তুমি বলো না কেন সেটা কি হবে, হয় ঠিক না হলে ভুল। এই ঠিক ভুলের মাঝামাঝি কিছু হয় না, যেটা আমরা নেচার অফ ম্যাথমেটিক্সেও সেটা আমরা দেখি যে হয় তুমি ফুল মার্কস পাবে না হলে তুমি 0 পাবে, এর মাঝামাঝি কিছু হয় না। তাই নির্ভুলতাও কিন্তু গণিতের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। থার্ড পয়েন্ট কি, যুক্তিসম্মত ক্রম, লজিক্যাল সিকোয়েন্স থাকতে হবে। অর্থাৎ 1-এর পরে অবশ্যই 2 হতে হবে, 2-এর পরে 3 হতে হবে, 3-এর পরে 4 হতে হবে। আমি কখনোই বলতে পারি না আমি 1-এর পরে 4, 4-এর পরে 2 বলবো, 2-এর পরে 5 বলবো, 5-এর পরে 3 বলবো, এটা কখনোই হবে না। তাহলে একটা যুক্তিসম্মত ক্রমের মাধ্যমে পরিচালিত হয়, তার জন্য এক একটা স্তর একে অপরের সঙ্গে সম্পর্কিত থাকে, ক্রমানুযায়ী সজ্জিত থাকে। ঠিক আছে, কেন 1-এর পরে 2 হলো, 1-এর সঙ্গে 1 মিলিয়ে হচ্ছে 2, 2-এর সঙ্গে 1 মিলিয়ে হচ্ছে 3। আমি কখনোই বলতে পারি না যে 1-এর সঙ্গে 1 মিলিয়ে 4 হবে, সেটা আমরা কখনোই বলবো না। নেক্সট কি, মৌলিকত্ব থাকতে হবে, অরিজিনালিটি থাকতে হবে। তার মানে সেটা কি হচ্ছে, যাতে শিক্ষার্থীরা এই সাবজেক্টটাকে সুস্পষ্ট এবং সঠিক চিন্তাধারার মাধ্যমে বুঝতে পারে, যাতে এই সাবজেক্টটা সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ও সঠিক চিন্তাধারার বিকাশ ঘটে, যার জন্য তার মধ্যে মৌলিক চিন্তাধারা থাকতে হবে। কেন, সহজ থেকে জটিল জায়গার দিকে তারা শিখতে শুরু করলে তখন সেই বিষয় সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণা। যেমন ধরো সে সংখ্যা গণনা করা শিখলো, তারপর সেখান থেকে ছোট থেকে বড় সাজানো, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো এবং অধক্রমে সাজানো,
এই যে বিষয়টা তারা যখন ক্লাস 2 বা 3 তে গিয়ে করছে, তখন সেটার মধ্যে একটা সুস্পষ্ট চিন্তাধারা বিকাশ করে। এটাকে বলা হচ্ছে অরিজিনালিটি। নেক্সট কি? প্রযোজ্যতা বা অ্যাপ্লিকেবিলিটি থাকতে হবে। অর্থাৎ যা কিছু শিখছি আমরা, গণিতের সূত্র বলো, ধারণা বলো, ফর্মুলা, যা কিছু শিখি না কেন, তার মধ্যে সেটা অবশ্য প্রয়োগযোগ্য হতে হবে। তার মানে সেটাকে কাজে লাগিয়ে আমি গণিতের সেই রিলেটেড সমস্যার সমাধান যাতে বের করতে পারি, এটা থাকতে হবে। নেক্সট কি? বিমূর্ততা থাকতে হবে। নিশ্চয়ই আমরা ত্রিভুজ কি দেখতে পেয়েছি? ছবির মাধ্যমে আমরা সেটা কল্পনা করি, তাই তো? তাহলে সেখানে আমরা ফর্মুলা থেকেই আমরা রেজাল্ট খুঁজে বার করছি যে তার 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তার এক একটি কোণের মান 60 ডিগ্রি সাধারণত হয়, তার কম বেশিও হতে পারে। তাহলে এই যে বিষয়টা, তার মানে সেটা আমরা বিষয়টা জেনে নিয়ে সেটাকে বিমূর্ত ভাবে চিন্তা করতে পারছি, এই বিমূর্ততা থাকতে হবে। নেক্সট কি? রেজাল্টের মধ্যে নিশ্চয়তা বা সার্টেনটি থাকতে হবে। তার মানে সেই রেজাল্ট যেন নৈবর্তিক হয়। নৈবর্তিক মানে কি? আমার ক্ষেত্রেও যা রেজাল্ট বেরোবে, তোমার ক্ষেত্রেও তাই বেরোবে, প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও তাই বেরোবে, ঠিক আছে? কোনো সেলিব্রিটিও যদি সেই অঙ্কটা করে, তাই রেজাল্ট বেরোনো উচিত। তার মানে সেখানে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করবে না। নেক্সট হচ্ছে সার্বজনীনতা বা সর্বজনীনতা যাকে বলা হয়, অর্থাৎ সেক্ষেত্রে সেটা ইউনিভার্সাল রেজাল্ট হতে হবে। ইউনিভার্সাল রেজাল্ট হতে হবে কিরকম ধরনের? দেখো, এখানে স্বতঃসিদ্ধ হতে হবে, মানে নিজে থেকেই নিজে সেলফ প্রুভড রেজাল্ট হতে হবে। কেন? আমরা অনেক সময় ব্যাক ক্যালকুলেশন করেও তো রেজাল্টটা দেখি যে ঠিক বের করেছি কিনা দেখি, তাহলে সেটা কি স্বতঃসিদ্ধ নয়? আমরা যখন ব্যাক ক্যালকুলেশন করে রেজাল্টটা দেখি যে আমি রেজাল্টটা ঠিক বের করলাম কিনা দেখি, যেমন ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা 90 থেকে তুমি 13 মাইনাস করো, তুমি কি করছো? প্রথমে এটা করলে, তুমি সঙ্গে সঙ্গে ব্যাক ক্যালকুলেশন করে যোগও করে দেখলে, হ্যাঁ 7 3 10 7 8 8 9, তার মানে আমার বিয়োগটা ঠিক আছে। এই যে স্বতঃসিদ্ধ বিষয়টা, এইটা কখনো কখনো কিভাবে বিভক্ত হচ্ছে দেখো। এক হচ্ছে অবর্ণিত পদ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেটা কখনো অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এবং যা সংজ্ঞা বা কল্পনার উপর নির্ভর করে, ডেফিনেশন থেকে আসছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্বতঃসিদ্ধ সত্য বা অ্যাক্সিওমস বা স্বীকার্য বলা হয়, এক্ষেত্রে অনির্ধারিত পদ থেকে প্রাপ্ত হয়। যেমন এটা হচ্ছে স্বতঃসিদ্ধ পদ, স্বতঃসিদ্ধ পদ। আর যদি বলা হয় আনডিফাইন্ড টার্মস বা অবর্ণিত পদ, সেখানে ধরো এই যে বলা হলো যে ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণের মান সম্ভবত 60 ডিগ্রি হওয়া উচিত। এই যে 180 ডিগ্রিকে আমরা 3 দিয়ে ভাগ করে সমান ভাবে করলাম, হতে পারে সেটা 60 হলো না, কোনোটা 30 হলো, কোনোটা 90 হলো, কোনোটা আবার 30 হলো বা 60 হলো, এটাও হতে পারে। তাহলে এটা হচ্ছে অবর্ণিত, মানে ডিফাইন তোমাকে করে দেয়নি, শুধু টোটালটা দিয়ে দিয়েছে, সেখান থেকে তুমি অনুমান করছো যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হতে পারে, সূক্ষ্মকোণী হতে পারে, সমকোণী হতে পারে, এটা তুমি ধারণা, ঠিক আছে? নেক্সট কি? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অর্থাৎ শুধু গণিত করলেই হবে না, সেইখান থেকে তোমাকে শিক্ষার্থীদের মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতাও তৈরি হবে বা ক্ষমতার বিকাশ ঘটবে, যা তার ব্যবহারিক জীবনেও উপযোগী হয়। নেক্সট হচ্ছে প্রতীকতা বা সিম্বলিজম, অর্থাৎ প্রতীকের ব্যবহার ঠিকঠাক ভাবে জানা, কোন প্রতীকের কি ধরনের ব্যবহার, যেমন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কি ব্যবহার, সেকেন্ড ব্র্যাকেটের কি ব্যবহার, যোগের কি ব্যবহার, গুণের কি ব্যবহার, এই বিষয়গুলোকে মাথায় রেখে সেইভাবে সেগুলোকে ব্যবহার করতে জানো। তাহলে বুঝতে পারলে ম্যাথমেটিক্স এর ক্যারেক্টারিস্টিক। ম্যাম ওই সার্বজনীনতাটা বুঝতে পারলাম না ম্যাম। সার্বজনীনতা মানে হচ্ছে ইউনিভার্সালিটি, মানে সব জায়গায় স্থান কাল পাত্র বিশেষে রেজাল্ট সেম আসবে, ঠিক আছে? এই যে 90 থেকে 13 বাদ দিয়ে 77 হচ্ছে, আমিও বিয়োগ করলে 77 হলো, তুমিও যখন করবে তোমারও 77 হবে। এবার সেটা তুমি কখনো কখনো কি করছো? ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিচ্ছ, মানে স্বতঃসিদ্ধ, নিজে থেকেই তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছে যে উত্তরটা তুমি ঠিক করেছো কি করো। বুঝতে পারলে এবার? ম্যাম অবর্ণিত পদ বলেছে এখানে, তো আনডিফাইন্ড হচ্ছে
আনডিফাইন্ড যে বললাম যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তারপরে কি কোন কোন কত ডিগ্রি সেটা কি তোমাকে বলে দিচ্ছে, কিন্তু সেখান থেকে তুমি অনুমান করতে পারো ত্রিভুজটা সূক্ষ্মকোণী হতে পারে, সমকোণী। এই যে বলা আর হলো লাস্টে সংজ্ঞা বা লাস্টে কল্পনার বলছে উপর। কিন্তু কি সংজ্ঞার উপর নির্ভর করে না হবে কি, বলো নির্ভর করে না নির্ভর করবেন না? কোনটা নির্ভর করে না? দেখো এখানে বলা হচ্ছে সংজ্ঞা বা কল্পনার উপর নির্ভর করে। তা আমি যখন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি বললাম, তুমি কল্পনা কি করছো? ত্রিভুজটা সূক্ষ্মকোণীয় হতে পারে বা সমকোণীয় হতে পারে, করছো তো? তোমাকে ধরো হ্যাঁ বলা ম্যাম। হলো কোন একটা কোয়েশ্চেনে দেখ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তোমার মতে ত্রিভুজটি কোন প্রকৃতির ত্রিভুজ হবে? এবার অপশন এলো সূক্ষ্মকোণী, অপশন এলো স্থূলকোণী, অপশন এলো সূক্ষ্মকোণী সমকোণী, এইভাবে অপশন এলো। তুমি কোনটা চুজ করবে? যে যা যা কিছু পসিবল সেটা ভেবে নিয়ে, অর্থাৎ তোমাকে জানতে হচ্ছে আগে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো, যার একটা কোণের মান কত, বলো? বিটুইন 60 ডিগ্রি। ম্যাম 60 ডিগ্রি বা তার কম। সূক্ষ্মকোণী 90 ডিগ্রি থেকে কম। হ্যাঁ 90 ডিগ্রি থেকে কম। নেক্সট হচ্ছে সমকোণী, একটা কোণ সমকোণ বা 90, ঠিক আছে? তাহলে এই ডেফিনেশন গুলো যদি তুমি না জানো তাহলে কিভাবে সেটাকে অনুমান, বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম। তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক অফ ম্যাথমেটিক্স এটা আমরা দেখলাম। বেশ, এই দুটো বিষয় থেকে এবার কি কোয়েশ্চেন এসেছে দেখি। আচ্ছা, প্রথমে আমরা দেখি 2022 সালের কোয়েশ্চেন কি আছে। আচ্ছা, লক্ষ্য এখনো আসেনি। হ্যাঁ, দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? Which one of the following is not a characteristic of mathematics? আমরা বলেছি বাংলার সঙ্গে ইংলিশ টার্মটাও মনে রাখো। দেখো ফলাফলের অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন রেজাল্ট, নির্ভুলতা, কারেক্টনেস, মৌলিকতা, অরিজিনালিটি এবং বিশ্বস্ততা, ট্রুথফুলনেস, কোনটা নয়? তাহলে কোনগুলো আগে আমরা বের করি? হ্যাঁ অবশ্যই নির্ভুলতা থাকতে অনিশ্চয়তা। হবে, মৌলিকতা থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, তাহলে ফলাফলের অনিশ্চয়তা থাকলে হবে না, তাহলে আনসার হবে। মানে ফলাফলের নিশ্চয়তা থাকবে হ্যাঁ, মধ্যে। তাহলে আনসারটা কি? অবশ্যই এ হবে A। আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি গণিতের, আচ্ছা এটা এখনো মূল্যায়ন আমরা জানিনি, বেশ, তাহলে একটা কোশ্চেন আমরা পেলাম, বেশ 22 সালের একটা কোশ্চেন পেলাম। এবার দেখি 23 সালে কি কোশ্চেন আছে। ম্যাম 23 সালে কোশ্চেন নাই মনে হচ্ছে। না 23 সালে সম্ভবত কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা তো সালে কোশ্চেন দেখতে পেয়েছি আমরা, তো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ সিলেবাসের মধ্যেই কোয়েশ্চেন এসছে, তো বললে হবে না যে সিলেবাসের বাইরে। এবার দেখো আমি বারবারই বলেছি দু একটা তুমি আউট অফ কনটেক্সট কোয়েশ্চেন পাবে, ওটা নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। দু একটা কোয়েশ্চেনের জন্য তুমি নিশ্চয়ই বাকি পরীক্ষাটা খারাপ করে আসবে না। নেক্সট কোয়েশ্চেন এবার দেখো, গণিত শিক্ষণের লক্ষ্য সমূহ, যেটা অলরেডি কোয়েশ্চেনে আমরা দেখতেও পেয়েছি যে লক্ষ্য নিয়ে কোয়েশ্চেন এসছে। কি দেখো এখানে আমরা লক্ষ্যকে যদি ভাগ করি তাহলে আমরা কি কি ভাগ দেখবো? ফার্স্ট দেখবো শৃঙ্খলাগত লক্ষ্য, ডিসিপ্লিনারি এন্ড, অর্থাৎ শৃঙ্খল ভাবে কিভাবে গণিত সাহায্য করছে, শৃঙ্খলাবদ্ধ হতে কিভাবে সাহায্য করে থাকে। তাহলে গণিত শিক্ষার্থীদের চিন্তা এবং যুক্তিকে একটা নির্দিষ্ট চেন ওয়াইজ বা নির্দিষ্ট পথে পরিচালিত করছে, যার ফলে তার কি হচ্ছে? যুক্তি চিন্তার বিকাশ হচ্ছে, মানসিক শক্তির বিকাশ হচ্ছে। কেন মানসিক শক্তির বিকাশ কিভাবে হচ্ছে? সে যখন অঙ্কটার প্রবলেম সলভ করতে পারছে নিজে থেকে, তখন তার নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হচ্ছে,
এবার নিজের প্রতি যত বেশি বিশ্বাস তৈরি হবে তত বেশি দেখবে অঙ্কটা করতে তত বেশি ইন্টারেস্ট লাগে। আমাদের হয় না যে অঙ্কের রেজাল্ট মিললো তখন মনে হচ্ছে হ্যাঁ এবার পরের অঙ্কটা, হ্যাঁ এবার পরের অঙ্কটা করি, কিন্তু যখন অঙ্কের আনসারটা মেলে না, দূর হচ্ছে না, এই যে একটা বিষয়। তাহলে এবার অঙ্কের আনসার মেলানোর জন্য আগে অঙ্কের কনসেপ্টটাকে বুঝতে হবে। অঙ্কের কনসেপ্টটা যদি আমরা না বুঝতে পারি, শুধু যদি মুখস্থ করে সেখানে উত্তরতে যাই, তাহলে সেটা সম্ভব নয়। নেক্সট হচ্ছে মৌলিক চিন্তার বিকাশ থাকতে হবে, অর্থাৎ তার নিজস্ব চিন্তার বিকাশ তার মধ্যে থাকতে হবে। তাকে বুঝতে হবে যে কোনটা লাভ হচ্ছে, কোনটা ক্ষতি হচ্ছে, কোনটা কম সময় লাগবে, কোনটা বেশি সময় লাগবে, এগুলো বুঝতে হবে। এবং বাস্তব সমস্যার সমাধানও তাকে করতে সাহায্য করবে এই ডিসিপ্লিনারি এম। নেক্সট কি? ব্যবহারিক লক্ষ্য, অর্থাৎ কিভাবে সে ব্যবহার করতে পারছে। অঙ্ক শিখে সে তার দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করতে পারছে। তাহলে দেখো দৈনন্দিন জীবনে সবটাই, আমি তো বললাম সকালে ঘুম থেকে ওঠা থেকে তুমি রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই তুমি ম্যাথামেটিক্স কে ইউজ করছো। ঘড়ি দেখা থেকে, সমস্ত কাজকর্ম করা থেকে, হিসেব নিকেশ থেকে, এভরিথিং, সব জায়গাতেই তুমি ম্যাথামেটিক্স কে ইউজ করছো। নেক্সট কি? বিজ্ঞানের হাতিয়ার হিসেবে গণিতের কিভাবে তুমি ব্যবহার করছো। অন্যান্য সাবজেক্ট, তুমি ধরো ম্যাথামেটিক্স কে সাবজেক্ট হিসেবে বেছে নাও, তুমি অন্যান্য সাবজেক্ট, তাহলে সেখানে তুমি যদি ফিজিক্স পড়ো, তুমি যদি জিওগ্রাফি পড়ো, তুমি যদি সেক্ষেত্রে ধরো বায়োলজি পড়ো, তাহলে যে কোনো সায়েন্সের সাবজেক্টকে পড়তে গেলেও তোমার ম্যাথামেটিক্স এর প্রয়োজনীয়তা পড়ছে। এবং শুধু বিজ্ঞানের সাবজেক্ট নয়, আমরা যদি আর্টস এর সাবজেক্টেও পড়তে যাই তাহলে সেখানেও কিন্তু আমাদের ম্যাথামেটিক্স এর ব্যবহার রয়েছে। সেটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেও কিন্তু আমরা ম্যাথামেটিক্স কে ব্যবহার করে থাকছি। কেন? পার্টস অফ স্পিচ কত প্রকার, তুমি যখন বাচ্চাকে শেখাচ্ছ কি বলবে? পার্টস অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। 8টা কোত্থেকে এলো? 8টা কোত্থেকে এলো, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা তুমি ক্যালকুলেশন করে করে বোঝাচ্ছ, সমাস কত রকমের, সন্ধি কত রকম, এই যে কয় প্রকার, এই কয় প্রকার তুমি যদি গণনাই না করতে জানতে তাহলে তুমি কি বলতে পারতে? সম্ভব ছিল না। তাহলে যে কোনো সাবজেক্টের একটা হাতিয়ার হিসেবে ম্যাথামেটিক্স কে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করছি। নেক্সট কি? পেশাগত উৎকর্ষ লাভেও ম্যাথামেটিক্স এর ব্যবহার থাকছে। তার মানে যে মানুষ যে পেশার সঙ্গে যুক্ত, ডিরেক্টলি না হলেও তার একটা প্রফেশনাল ইনকাম তো হচ্ছে, সেখানেও কিন্তু তিনি ম্যাথামেটিক্স কে ব্যবহার করে থাকছেন। নেক্সট হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার। এই যে কোন সময়, কত তারিখ, কি কি বার ট্রেন ছাড়বে, কোন কোন রুট দিয়ে যাবে, কত কিলোমিটার যাচ্ছে, এই যে কিলোমিটার, টাইম, রুট, এভরিথিং, প্রত্যেকটার সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স এর একটা সম্পর্ক থাকছে। তাহলে ব্যবহারিক লক্ষ্য দেখতে পেলে। নেক্সট কি? বিনোদনমূলক লক্ষ্য, অর্থাৎ কি বললাম, এন্টারটেনমেন্টের সঙ্গে বা রিক্রিয়েশনাল এম কি থাকছে বললাম, আগেও তোমাদের বললাম যে আগে এরকম ভাবে বিনোদনমূলক লক্ষ্য ছিল, এখনো আছে। এখনো যা কিছু আমরা এই যে কুইজ বলো, পাজল বলো, ম্যাজিক স্কোয়ার বলো, প্রত্যেকটার ক্ষেত্রে যে এইগুলো ব্যবহার করে ম্যাথামেটিক্স কে ইউজ করে আমরা এন্টারটেইন হচ্ছি, আমরা তার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করছি, সমস্ত ক্ষেত্রেই একটা লক্ষ্য থাকছে। নেক্সট কি? এগুলোর সঙ্গেও, এগুলো ছিল প্রধান লক্ষ্য। এবার অন্যান্য লক্ষ্য কি? সাংস্কৃতিক লক্ষ্য, কালচারের সঙ্গেও দেখবে ম্যাথামেটিক্স এর সম্পর্ক রয়েছে, তাই না? কিভাবে? যদি বলা হয় হিন্দু কালচারে কোনো ব্যক্তি মারা গেলে তার কতদিনের আশুষ হয়, এই যে বিষয়টা, মানে কতদিন অবধি তার শোক যাপন হয়, টাইম ক্যালকুলেশন করছো তুমি। এই যে পঞ্জিকা তৈরি হচ্ছে, সেটাও তো কালচারের উপর নির্ভর করে, কোন দিন পূর্ণিমা, অমাবস্যা, কত তারিখ হবে, কত তারিখ পুজো, কত তারিখ ঈদ, এই সমস্ত বিষয়টাই কিন্তু তোমার কালচারের সঙ্গে যুক্ত থাকছে। নেক্সট কি? সামাজিক লক্ষ্য, সমাজের সঙ্গে, যে সমাজে যা কিছু আমরা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সমাজে যা কিছু আদান প্রদান হচ্ছে, সেখানেও তোমার ম্যাথামেটিক্স এর প্রয়োগ থেকে যাচ্ছে। নেক্সট কি? প্রজ্ঞামূলক লক্ষ্য, তার মানে কগনিশন, একটা বিষয় সম্পর্কে তোমার যখন ধারণা তৈরি হচ্ছে তখন সেখানেও দেখবে ম্যাথামেটিক্স এর কোথাও না কোথাও একটা সম্পর্ক থেকে যাচ্ছে। কিরকম? আমরা যখন পিয়াজের থিওরি পড়েছিলাম তখন আমরা তো এক্সাম্পল হিসেবে জেনেছিলাম যে ধরো একটা বাচ্চা বল, প্রথমে বল দেখছে, বল মানে সে গোলাকার বস্তু জানছে, তার জন্য সে বিভিন্ন রকমের বলকে দেখতে পাচ্ছে, যে টেনিস বল, তারপরে ধরো তোমার ক্রিকেট বল, সবই গোল দেখতে পাচ্ছে, ফুটবল। কিন্তু যে সময় সে রাগবি বল দেখলো তখনই তার কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো? এই যে গোলাকার বস্তু, সেই গোলাকার না ডিম্বাকার না শঙ্কবাকার, এটা কোথা থেকে পাচ্ছি আমরা? জ্যামিতিক আকার থেকে পাচ্ছি।
তাহলে সেখান থেকেও তার ইন্টেলেকচুয়াল এম ফুলফিল হচ্ছে। নেক্সট, নৈতিক লক্ষ্য, তার মানে তার নীতি কিভাবে ধারণ করবে, সে কতটা স্পষ্ট বক্তা হবে, সে কতটা তার জীবনে আদর্শ মেনে চলবে, সে কতটা ঠিক কাজ করার মধ্যে থাকবে, ভুল থেকে বিরত হবে, এই বিষয়গুলো তৈরি করতে, যে বললাম স্পষ্টবাদী, যৌক্তিক তার চিন্তা ভাবনা, কুসংস্কার মুক্ত চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু কিন্তু ম্যাথমেটিক্স করতেও সাহায্য করে। নেক্সট কি, বিভিন্ন ক্ষমতা উন্নয়ন, অর্থাৎ দেশ জাতি সমস্ত কিছু ক্ষমতার একটা ডেভেলপমেন্টের দিকে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটার পিছনেও কিন্তু ম্যাথমেটিক্স এর হাত রয়েছে। নেক্সট কি, সমন্বয়পূর্ণ, অর্থাৎ শুধু দেশের নিজস্ব জাতির মধ্যেই ইমপ্রুভমেন্ট হলে তো হবে না, অন্যান্য দেশের সঙ্গে, অন্যান্য দেশের বিজনেসের সাথে, সমস্ত কিছুর সঙ্গে একটা কোলাবোরেশন বলো, একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট ফুলফিল করতেও সাহায্য করছে এই ম্যাথমেটিক্স। নেক্সট কি, বৈজ্ঞানিক মনোভাব সম্পর্কিত লক্ষ্য, এটা তো নতুন করে বলার কিছু নেই। তাহলে এগুলো হচ্ছে মেন লক্ষ্য, মানে ইন জেনারেল তুমি সব সময় যখন এই ম্যাথমেটিক্স এর সঙ্গে তোমার যা কিছু দেখছো সেটা হচ্ছে মেন। কিন্তু আমরা প্রিপারেশন নিচ্ছি কার, প্রাইমারি টিচিং এ, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি টিচিং স্তরে এই ম্যাথমেটিক্স শেখানোর কি লক্ষ্য থাকতে পারে সেটা আমরা জানি। কি হচ্ছে, প্রথমে হচ্ছে মূল ধারণাটিকে উপলব্ধি করতে সাহায্য করে। বলো। বলছিলাম সাংস্কৃতিক লক্ষ্যটা আমি বললাম না, সংস্কৃতিকে যে বললাম যে বিভিন্ন ধরনের আমাদের যে রিজিয়ান থাকছে, তার মধ্যে যে কালচার গুলো তুমি করছো, কোন দিন তুমি আপনজনের শোক পালন কতদিন পর্যন্ত করছো, তারপরে বিয়ে কত ওই দিনে হচ্ছে, জন্মদিন পালন করছো, সমস্তটাই তো তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হিসেবেই হচ্ছে। কোন সালে জন্ম হয়েছে, কোন তারিখে জন্ম হয়েছে, কোন মান্থে জন্ম হয়েছে, সেগুলো উৎপত্তি কোথা থেকে আসছে, ম্যাথমেটিক্স থেকেই, ম্যাম সমন্বয়, তাই না? ম্যাম সমন্বয়পূর্ণ উন্নয়ন সংক্রান্ত লক্ষ্য মানে কোনটি? সমন্বয়পূর্ণ, যেটা বললাম যে দেশ শুধু নিজের মধ্যে নয়, দেশ অন্যান্য দেশের সঙ্গেও যে একটা কোলাবোরেশন করে চলেছে, বিভিন্ন ধরনের চুক্তিতে স্বাক্ষর করা, ঠিক আছে, বিভিন্ন ধরনের সামিটের সিগনেচার করতে হয় তাদের। কেন? ধরো সেখানে তার উদ্দেশ্য হতে পারে এনভায়রনমেন্টকে রক্ষা করা, তার উদ্দেশ্য হতে পারে যুদ্ধ, পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করা, তার উদ্দেশ্য হতে পারে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা। এই সমস্ত ক্ষেত্রেও যখন সে কোনো দেশের সঙ্গে কোলাবোরেট করছে, একের বেশি দেশের সঙ্গে কোলাবোরেট করছে, তাহলে সেখানেও তো ম্যাথমেটিক্স এর হেল্প লাগছে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় ম্যাথমেটিক্স এর একটা এম ফুলফিল হচ্ছে। এবার প্রাইমারি স্তরের লক্ষ্য কি? এক বললাম মূল ধারণাটিকে উপলব্ধি করতে সাহায্য করবে, দুই হচ্ছে সংখ্যার স্থানিক মান, এই যে আমরা একক, দশক, শতক, হাজার, এগুলো তো প্রাইমারি লেভেলেই শেখানো হয়, তাহলে স্থানিক মান সম্পর্কে সচেতন ধারণা। নেক্সট হচ্ছে ব্যবহারিক জীবনে গাণিতিক ধারণাগুলিকে প্রয়োগ করতে সাহায্য করে, তাকে তুমি বলবে আচ্ছা কালকে তুমি 5টা পেন নিয়ে আসবে, হ্যাঁ, এই যে 5টা পেন সে গুনে গুনে নিয়ে আসছে, তারপর আস্তে আস্তে তাকে তুমি যোগ শেখাচ্ছ, বিয়োগ শেখাচ্ছ, তাহলে সেটাও সে ব্যবহার করতে পারবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনের সংখ্যা তত্ত্বের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে সাহায্য করা। মৌলিক ও লিখিত আকারে সেই যে লিখতে পারছে, গণনা করতে পারছে, 1 লিখবে, 10 লিখবে, 100 লিখবে, 1000 লিখবে, যে বিষয়গুলোকে লিখিত আকারেও প্রকাশ করতে পারছে, সেটাও তুমি সাহায্য করছো। নেক্সট কি, গাণিতিক সমস্যাগুলিকে নির্ভুলতা ও দ্রুততার সঙ্গে সমাধান করতে সাহায্য করা। তার মানে সে গাণিতিক সমস্যাগুলিকেও যখন একে একে করতে পারছে, যে তাকে তুমি বলছো 1 থেকে 10 অব্দি আমাকে লিখে দেখাও, 1 থেকে 50 অব্দি লিখে দেখাও, তখন এই যে পরপর সে 1, 2 থেকে 50 অব্দি লিখছে, একটাও সংখ্যা মিস করছে না, সেটাও তাকে সাহায্য করছে ম্যাথমেটিক্স। নেক্সট কি, পরিবেশ ও সমাজের প্রতি গণিতের প্রভাবকে যথাযথভাবে উপলব্ধি করতে সাহায্য করা। তার মানে তুমি কোন সময় স্কুলে আসছো, কোন দিন ছুটি থাকছে, স্বাধীনতা দিবস কতদিন কত তারিখে পালিত হয়, প্রজাতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়, এই যে ডেট গুলো তাকে মনে রাখতে সাহায্য করছে, সেটাও তাকে হেল্প করছে কি, যতক্ষণ সে ম্যাথমেটিক্সের সংখ্যাটাকে না চিনবে ততক্ষণ কিন্তু এই বিষয়গুলোকে মনে রাখতে পারবেও না। নেক্সট কি, শিক্ষার্থীর মধ্যে গণিত বিষয়ক বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতেও সাহায্য করছে এই ম্যাথমেটিক্স। হলো, তাহলে লক্ষ্য এলো, এবার আসছি আমরা উদ্দেশ্য। উদ্দেশ্য আসার আগে আমরা উদ্দেশ্য তো আগের দিন আমরা ব্লুম ট্যাক্সোনমি পড়েছি, সেটার সঙ্গে এবার রিলেট করতে আমাদের দেখবে খুব বুঝতে মানে ইজি হয়ে। এবার চলো এইখান থেকে আমরা কোশ্চেন কি পেয়েছি সেটা দেখি। ফার্স্ট কোশ্চেন এখানে আমরা পেয়েছিলাম, দেখো
এনসিএ 2005 নির্দেশ অনুসারে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি? এবার বলতে পারো ম্যাম এনসিএফ দেওয়া আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, তাহলে কি হবে? দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কই থাকুক বা এনসিআরটি থাকুক, যাই থাকুক না কেন, মূল লক্ষ্য কখনোই তোমার বিচ্যুত হবে না। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, উচ্চ স্তরে, এখানে বলেছে প্রাথমিক স্তর, তাহলে দেখো উচ্চ স্তরের গণিত পাঠে উপযোগী করে তোলা, ফার্স্ট অপশন। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষের শিখন এবং ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবন্ধ স্থাপনে সাহায্য করা, অনুবন্ধ মানে কোরিলেট করা। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর গণিত শিখন আন্তর্জাতিক মানে উন্নীত করা। লাস্ট অপশন হচ্ছে গণিতে বিমূর্ত ধারণা লাভ করা। তাহলে কোনটা হবে? আমরা উচ্চ স্তরে এই বিষয়টা পড়লাম কি না, প্রাথমিক স্তরে পড়িনি। আন্তর্জাতিক মানে উন্নীত করা সেটা আমরা পড়লাম কি, সেটাও পড়িনি। আমরা কি পড়লাম, একটা ক্লাস 1-2 এর ছেলে সে কি পড়বে, সে করবে কি, শ্রেণীকক্ষে যা কিছু শিখবে তার সঙ্গে ব্যবহারিক জীবনে সে কোরিলেট করতে সাহায্য করতে পারবে। যদি বলা হতো প্রাথমিক স্তর বাদ দিয়ে যদি শুধু গণিত শিক্ষার লক্ষ্য হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা অপশনই হয়ে যেত। বুঝে গেল? কিন্তু প্রাথমিক স্তরটা তোমাকে এখানে বেঁধে দিয়েছে, তাই সেক্ষেত্রে তার ক্ষমতা, তার দক্ষতা কত দূর অব্দি বিস্তৃত হতে পারে সেটা তোমাকে ভাবতে হবে। তাহলে এখানে অপশন কোনটা হলো? অপশন বি। প্রত্যেকে বুঝতে পেরেছো? বলো ম্যাম এখানে এটা ডি হতে পারতো, ডি হতে পারতো, ডি হতে পারতো। ডি 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 বলছো তো? হ্যাঁ হ্যাঁ, গণিতে বিমূর্ত ধারণা লাভ করা, হ্যাঁ হতে পারতো, বাট অ্যাপ্লিকেবল কোনটা আগে দেবে? বিমূর্ত ধারণা সে তখন লাভ করতে পারছে, তুমি যখন ক্লাস 1, 2, 3, 4 এ বাচ্চাকে শেখাচ্ছ, তখন বিমূর্ত ধারণা তার মধ্যে তৈরি হবে, মুখে মুখে অঙ্ক করতে পারবে না ম্যাম, ওই 1 2 1 2 3। তাহলে বিমূর্ত কোথায় হচ্ছে? তাকে তো হাত না হলে দাগ না হলে কোনো না কোনো কিছু সাহায্য তো নিতে হচ্ছে মূর্ত ভাবে দেখার জন্য। যতক্ষণ সে 5টা দাগ না টানবে, সে বুঝবে কি করে যে 5টার পর আমি 6 7 কাউন্ট করব? ও ম্যাম বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে অপশন কি হলো? বি অপশন। চলো এবার নেক্সট ম্যাম কোশ্চেন দেখি। হ্যাঁ মানে ম্যাম টিএলএম এর ব্যবহার নিতেই হবে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। ম্যাম এখানে পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনে সংখ্যা তত্ত্বের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে সাহায্য করা। শ্রেণীকক্ষের শিখন মানে শ্রেণীকক্ষে যা শিখছে তার সঙ্গে ব্যবহারিক জীবনের অনুবন্ধ স্থাপনে সাহায্য করা। দেখো পয়েন্ট এখানে কি ছিল? শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনের সংখ্যা তথ্যের গুরুত্ব। তার মানে কি ব্যক্তিগত সংখ্যা তথ্য মানে কি? সংখ্যা 1 2 3 4 কটা জামা হয়েছে পুজোতে? 3টে জামা হয়েছে। 3টা বুঝলো কি করে? সে কাউন্ট করতে তাকে শেখাতে হচ্ছে তো। বুঝে গেল? তোমার কাছে কটা পেন্সিল আছে, কটা চকলেট আছে, এই যে কাউন্ট করতে শেখাচ্ছ, সেটা তার জীবনের সঙ্গে অ্যাপ্লাইড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে ম্যাম। ম্যাম এই কোশ্চেনটা সিটেটে প্রতিবার আসে ম্যাম। হ্যাঁ, তাহলে দেখতে একই পাচ্ছ কোশ্চেন তো যে কোশ্চেন কিন্তু ততটাও আমরা যতটা ভয় পেয়ে যাই আগে থেকেই যে পেডাগোজির কোশ্চেন হচ্ছে না ম্যাম, ততটা কিন্তু নয়। একটু চিন্তা ভাবনা করে ধীর স্থির ভাবে পড়াশোনা করবে, তাহলে দেখবে পারবে। বিষয়টা চিন্তা করতে হবে। তোমাদের থিঙ্কিং লেভেলটা কি হয়ে যাচ্ছে বলো তো? কোথাও না কোথাও মরচে পড়ে যাচ্ছে। তোমাদের নিজস্ব থিঙ্কিং লেভেলটাকে জাগ্রত করো। তোমরা এখনো পর্যন্ত সেই মেমোরি লেভেলে পৌঁছে আছো, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেলটাকেও তৈরি করো, তাহলে দেখবে যে প্রশ্ন ঠিক হবে। বোঝা গেল? এবার দেখি এখানে আর কি কোয়েশ্চেন আছে। এইটার আর কোয়েশ্চেন নেই। 23 সালের ম্যাক্সিমামই 23 সালে যা কোয়েশ্চেন দিয়েছে তা তোমার কোর ম্যাথমেটিক্স আর ওই যে পেডাগোজিক্যাল কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন সেখান থেকেই দিয়েছে। গণিতের যে ট্র্যাডিশনাল বিষয় সেটা থেকে খুব একটা কোয়েশ্চেন নেই, তবে যতটুকুই দিয়েছে সেটুকুই তোমাদের পড়তে হবে। এগুলো সব পেডাগোজিক্যাল কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন, মানে তোমাদের মূল বিষয়টা এই যে চতুর্থাংশ কি বিষয়টা সেটা না জানলে তুমি কিভাবে আগে তাকে শেখাচ্ছ, কিভাবে পড়াচ্ছ, এই বিষয়টা তোমার অটোমেটিক্যালি ধারণা চলে আসবে। এটার জন্য আলাদা করে তোমাকে টু দা পয়েন্ট কিছু করতে হবে না। তুমি একটা সাবজেক্টকে অবশ্যই সরল থেকে জটিলের দিকে নিয়ে যাবে,
এই ধরনের বিষয়গুলোকে তোমাকে জানতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পেলে অবশ্যই বলবে, এখন আপাতত আমার চোখে পড়ছে না। দেখো এখানে এটা ইজি কোশ্চেন, এটা আলাদা করে পড়ার কিছু নেই যে নিচের কোনটা গাণিতিক প্রক্রিয়া নয়। মনশ্চক্ষে দেখা, মুখস্থ করা, অনুমান করা, স্থানান্তর করা। কি হবে, মুখস্থ করার কোন রকম জায়গা আছে? না ম্যাম, রুট লার্নিং এর হ্যাঁ, তাহলে মেমোরাইজিং এর কোনো জায়গা নেই। ঠিক আছে, তো এগুলো মানে এটা যে তুমি বলবে যে ম্যাম এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে, এটা কোনো চ্যাপ্টার থেকে না, এটা তো একটা ম্যাথমেটিক্স, একটা সাবজেক্ট। সেটা কি ধরনের সাবজেক্ট, সেখানে যে আমরা যা কিছু পড়লাম এতক্ষণ অব্দি, ততক্ষণ কোথাও দেখতে পেলাম যে আমাদের মুখস্থ করার উপর জোর দিচ্ছে, তা কিন্তু সবই কিন্তু দেখতে পাচ্ছি বিমূর্ত চিন্তা, বিমূর্ত চিন্তা, মূর্ত থেকে বিমূর্ত, বিমূর্ত থেকে মূর্ত, এই বিষয়গুলোর উপর জোর দিচ্ছে। তো সেটাই মাথায় রাখতে হবে। সেখানে তাহলে নিশ্চয়ই মেমোরাইজিং এর কোনো জায়গা নেই, সেখানে সবকিছু চিন্তার উপর, যুক্তির উপর নির্ভর করছে। বেশ, এখানে এখনো আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট চলো, নেক্সট হচ্ছে, এবার আমরা ব্লুম ট্যাক্সোনমি পড়েছি, আমরা অলরেডি জানি। সেইখান থেকে সেই বিষয়গুলোকে আমরা কগনিটিভ ডোমেন, মূলত মনে রাখো, আমরা বলেছিলাম যে কোনো বিষয়কে দেখে আমরা কি করে বুঝবো যেটা জ্ঞানমূলক না বোধমূলক না প্রয়োগমূলক না দক্ষতামূলক। ঠিক সেরকম ভাবেই ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সেই উদ্দেশ্যকে আমরা ভাগ করছি। ফার্স্ট হচ্ছে কি জ্ঞানমূলক উদ্দেশ্য, তার মানে সে কি করবে, ম্যাথমেটিক্স জেনে সে চিহ্ন, সূত্র, চিত্র, বিভিন্ন সংজ্ঞাগুলোকে বলতে পারবে, এটা হচ্ছে জ্ঞান। নেক্সট কি, অর্থাৎ তাকে তুমি জোড় সংখ্যা জিজ্ঞেস করছো কাকে বলে বলতে পারবে, তাকে তুমি এটা কি চিহ্ন জিজ্ঞেস করছো বলতে পারবে। নেক্সট হচ্ছে কি, সংখ্যা, পরিমাপ, দিক নির্ণয় সংক্রান্ত যাবতীয় গাণিতিক ধারণাগুলি সঠিকভাবে বলতে পারবে। নেক্সট, বিভিন্ন গণিতবিদদের অবদানগুলি সম্পর্কে জানতে পারবে। তার মানে আমরা যা কিছু যে জানলাম, যে ডেফিনেশন গুলো জানলাম, বা শূন্যকে আবিষ্কার করেছেন, যদি কোয়েশ্চেন করি তোমাকে, তুমি উত্তরে বললে আর্যভট্ট আবিষ্কার করেছে, এই বিষয়গুলো জ্ঞানমূলক উদ্দেশ্যের মধ্যে পড়ে। নেক্সট কি, গাণিতিক প্রক্রিয়া, নীতি, সম্পর্কগুলি সঠিকভাবে বর্ণনা করতে পারে। তার মানে গাণিতিক প্রক্রিয়া কি হচ্ছে, লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, বৃত্ত কাকে বলবো, ঠিক আছে, সামান্তরিকের সঙ্গে চতুর্ভুজের সম্পর্ক কি, এই বিষয়গুলো তারা সঠিকভাবে বর্ণনা করতে পারে। যদি আমি এটা আপার লেভেলে বললাম, প্রাইমারি লেভেলে তুমি আরো ছোট লসাগু গসাগু তারা শিখছে ক্লাস 4 এ, ভগ্নাংশ শিখছে, ভগ্নাংশের মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কাকে লব বলবো, কাকে হর বলবো, কিভাবে যোগ করবো, এই বিষয়গুলো তারা জানতে পারছে। নেক্সট হচ্ছে গণিতের প্রকৃতিগুলি সঠিকভাবে বলতে পারবে, মানে সেটা পাটিগণিতের অন্তর্ভুক্ত নাকি জ্যামিতির অন্তর্ভুক্ত সেটা তারা বলতে পারছে। তার মানে কোনো কিছুকে কি, কাকে বলে, এই দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমি বলবো জ্ঞানমূলক উদ্দেশ্যের কোয়েশ্চেন। ঠিক আছে, কি, কে, কাকে বলে, হলো এই ধরনের, বা হয়তো নাম জানতে চাইছে, কি কি জানতে চাইছে, এই ধরনের কোয়েশ্চেন করে যে আনসার তুমি পাবে তাকে বলা হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্যের কোয়েশ্চেন। মানে যদি বলা হয় এরকম ধরনের কোন একটা কোয়েশ্চেন দিয়ে বললো, আচ্ছা বলো তো তুমি এটা শিক্ষার্থীর কোন উদ্দেশ্যকে জানতে চাইছো, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে জ্ঞানমূলক নাকি বোধমূলক নাকি প্রয়োগমূলক নাকি দক্ষতামূলক। নেক্সট দেখো, বোধমূলক, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আমরা কগনিটিভ ডোমেইনে তো পড়েছি, এটা সবথেকে লোয়ার লেভেলে ছিল, তাই তো, নলেজ ছিল বা রিমেম্বারিং, কি মনে পড়ছে তো, আগের দিনই আমরা পড়েছি। তাহলে দেখো এটা জ্ঞানমূলক। নেক্সট, এর উপরে সেকেন্ড লোয়েস্ট লেভেলটা কি ছিল বলো ঝটপট, কি ছিল? নলেজের পর প্রথমে ছিল জ্ঞানমূলক, তারপরে বোধমূলক, মানে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ছিল। তাহলে এখানেও দেখো, এখানে কি হবে, কি আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে বুঝবো যে শিক্ষার্থীদের বোধমূলক উদ্দেশ্য সম্পূর্ণ হচ্ছে। দেখো, গাণিতিক ধ্যান ধারণাগুলি সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কেন আমি প্রকৃত ভগ্নাংশ বলছি, কেন আমি অপ্রকৃত ভগ্নাংশ বলছি, এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে বিষয়টা, এটা কিভাবে হয় সেটা জানতে পারবে, সে বলতে পারছে তোমাকে, কেন ব্যাখ্যাটা দিতে পারবে, যে কোনো কিছুর ব্যাখ্যা করা সে বলতে পারছে।
নেক্সট দেখো, লেখচিত্রগুলি সঠিকভাবে পর্যবেক্ষণের দ্বারা ব্যাখ্যা করো। তাকে তুমি এই যে সরল রেখা, বক্ররেখা, এই যে বিষয়গুলো তুমি জানাচ্ছ, কেন সরল রেখা, কেন বক্ররেখা, এইগুলো তোমাকে দেখে তুমি ধরো বললে, আচ্ছা বলো তো একটা ধরো ছবি দেখালে তার মধ্যে কতগুলো সরল রেখা আর বক্ররেখা আছে, তুমি বললে আচ্ছা বলো তো কতগুলো সরল রেখা বক্ররেখা রয়েছে, সে দেখে ওই যে পর্যবেক্ষণ দ্বারা ব্যাখ্যা করে বলতে পারবে এতগুলো সরল রেখা এতগুলো বক্ররেখা। কিন্তু কটা রয়েছে শুধুমাত্র বলো যে কটা রয়েছে, এই যে নাম্বার বলছে তখন হয়ে যাবে জ্ঞান। ব্যাখ্যা করে যদি বলো যে আচ্ছা আমাকে বুঝিয়ে বলো যে কটা সরল রেখা আছে কটা বক্ররেখা আছে, এই যে বুঝিয়ে বলো যখন তুমি কোয়েশ্চেন করছো তখন সেটা হয়ে যাচ্ছে বোধমূলক প্রশ্ন। এগুলো নোট ডাউন করে রাখো। নেক্সট কি, বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্কগুলি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, বলো। এটা বলছি কি মানে কি মানে প্রশ্নগুলো কি দিয়ে হবে? হ্যাঁ বলে দিচ্ছি, বোধমূলকে বলে দিচ্ছি, সব বলছি। আমরা জ্ঞানমূলকটা কমপ্লিট করে ফেলেছি, বোধমূলক দেখো আগে বিষয়গুলোকে বুঝি। দেখো, সম্পর্ক বের করতে পারবে, রিলেশনশিপ বের করতে পারবে বা ব্যক্ত করতে পারবে, ঠিক আছে, রিলেশনশিপ বের করতে পারবে। তার মানে যদি বলি আচ্ছা একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ থাকলো, এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজের কি সম্পর্ক, কি পার্থক্য, এই যে সম্পর্ক অথবা পার্থক্য এইটা সে ব্যাখ্যা করতে পারছে, তাহলে তখনই হয়ে যাবে তার বোধমূলক। নেক্সট কি, গাণিতিক বিষয়বস্তুকে নিজস্ব চিন্তা শক্তির দ্বারা সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারছে এবং যে গাণিতিক ধ্যান ধারণার উপর ভিত্তি করে সমাধান করার প্রক্রিয়াটিকে ব্যক্ত করতে পারবে, মানে বুঝিয়ে বল। তার মানে কোনো কিছুকে তুমি যদি বলো কেন হয়, কেন হলো, কিভাবে, ব্যাখ্যা করো, পার্থক্য বলো, তুলনা করো, এই ধরনের সম্পর্ক কি বুঝিয়ে বলো, এই ধরনের কোয়েশ্চেন যখন তুমি পাচ্ছ তখন জানতে হবে শিক্ষার্থীর বোধমূলক উদ্দেশ্যকে সম্পন্ন করার জন্য এই ধরনের কোয়েশ্চেন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল। কি কি বললাম, কেন, কিভাবে, ব্যাখ্যা করো, পার্থক্য বলো, তুলনা বলো, সম্পর্ক বলো, বুঝিয়ে বলো, এগুলো হচ্ছে তোমার বোধমূলক উদ্দেশ্যের প্রশ্ন। নেক্সট এবার আসছি আমরা অ্যাপ্লিকেশন। তারপর কি ছিল, KUAA, তার মানে অ্যাপ্লিকেশন লেভেলের ছিল। সেখানে কি হবে দেখো, সেখানে এবার অ্যাপ্লাই করতে পারছে কিনা, তাহলে শিক্ষার্থীরা সেখানে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবে, মানে তাকে তুমি ফর্মুলা বলে দিয়েছো, কনসেপ্টটা বুঝিয়ে দিলে এবার সে অঙ্কটা করতে পারছে। নেক্সট হচ্ছে দৈনন্দিন জীবনে সেই সঠিক উপায়ে সেগুলো প্রয়োগ করতে পারবে, গাণিতিক সূত্রগুলিকে প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবে, যে কোনো বিষয়ের শিখনের ক্ষেত্রে গাণিতিক জ্ঞানকে কাজে লাগাতে পারবে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গাণিতিক চিন্তাধারাকে প্রয়োগ করতে পারবে। তার মানে যা কিছু প্রয়োগ করা, প্রবলেম সলভ করা, ঠিক আছে, এই প্রবলেম সলভ করা, এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে, সমস্যা সমাধান করে দেখাও, অঙ্কটা করে দেখাও, ঠিক আছে, এই ধরনের যদি কোয়েশ্চেন থাকে তাহলে তোমাকে জানতে হবে যে তার প্রয়োগমূলক উদ্দেশ্যকে চিহ্নিত করার জন্যই কোয়েশ্চেন গুলো করা হচ্ছে। এটা শুধু অঙ্কের ক্ষেত্রে নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, নট অনলি ফর ম্যাথমেটিক্স বাট অলসো ফর অল সাবজেক্টস, ঠিক আছে, সমস্ত সাবজেক্টের জন্যই এটা, যে কোনো সাবজেক্ট, মানে ধরো তুমি এখানে পড়ছো এই পেডাগজিটা, কিন্তু ইভিএস এ এরকম ধরনের কোয়েশ্চেন চলে এলো, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে তার মানে ইভিএস এর বোধমূলক প্রশ্ন জানতে চাইছে নাকি প্রয়োগমূলক প্রশ্ন জানতে চাইছে। নেক্সট হচ্ছে, লাস্ট হচ্ছে কি, স্কিল বেসড অবজেক্টিভস। এটা কি করে বুঝবো যে প্রয়োগমূলক, কি করে বুঝবো? এই যে বললাম যে করে দেখাও, ঠিক আছে, বা তোমাকে রেজাল্ট জানতে চাইবে, রেজাল্ট জানতে চাইবে, কেমন, তখন সেখানে তুমি জানবে যে তোমাকে যখন কোনো একটা করে আনসার করে দেখাতে বলছে, তারপর তার রেজাল্ট জানতে চাইছে, তার মানে সেটা চিহ্নিত করার জন্য জানতে চাইছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, কোনো একটা ঘটনা ব্যক্ত করে দিল, বললো
শোনো, কোন একটা ঘটনা ব্যক্ত করে দিয়ে বললো যে ধরো আচ্ছা, বললো পাশের চিত্রে তুমি দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ জানি। এর একটি কোণকে আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। একটি কোণকে যদি 120 ডিগ্রি করে দেওয়া হয় তাহলে এটা কোন ধরনের ত্রিভুজে পরিণত হবে? স্থূলকোণী। ইয়েস, এই যে একটা কনসিডারেশন দিয়ে তোমাকে রেজাল্টটা জানতে চাইছে, তার মানে তুমি প্রয়োগ করে দেখবে বিষয়টা, ঠিক আছে? তখন সেই ধরনের কোয়েশ্চেন গুলো হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশন বেসড অবজেক্টিভস রিলেটেড কোয়েশ্চেন। বুঝে গেল? নেক্সট আসছে, এবার বল কি কোয়ারিজ ছিল, কার কি কোয়ারিজ বলো। ম্যাম অ্যানসার পেয়ে গেছি ম্যাম, ওটাই জিজ্ঞেস করেছিল, মানে আচ্ছা, কোন সূত্র, কোন ম্যাথ। হ্যাঁ হ্যাঁ Math হ্যাঁ, একদম। কোন একটা ঘটনা বলে দিয়ে বললো যে এটার ফল এটা কি হবে, তখন ওই ফলাফল যখন জানতে চাইবে, রেজাল্ট যখন জানতে চাইছে, তখনই সেটা জানবে যে অ্যাপ্লিকেশন বেসড। ম্যাম Next সূত্রটা অ্যাপ্লাই করা হতো প্রয়োগমূলক ম্যাম। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। নেক্সট হচ্ছে দক্ষতামূলক উদ্দেশ্য বা স্কিল বেসড অবজেক্টিভ। অর্থাৎ এখানে তুমি ছবি কিরকম আঁকতে পারছো এই বিষয়গুলো, মানে তোমার ছবি আঁকা, চার্ট তৈরি করা, তার মানে চিত্র অঙ্কন করা, চার্ট তৈরি করা, এই ধরনের বিষয়গুলো যখন কোনো কোয়েশ্চেনের সঙ্গে যুক্ত থাকছে তখন জানতে হবে তোমার দক্ষতামূলক উদ্দেশ্যকে যাচাই করার জন্যই কোয়েশ্চেন গুলো দেওয়া হচ্ছে। তার মানে কিরকম, দেখো শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে জ্যামিতিক চিত্রগুলি অঙ্কন করে দেখাতে পারে। আমরা সবকিছুতেই বলি, বায়োলজির ক্ষেত্রে বললাম হৃৎপিণ্ডের ছবি অঙ্কন করে এই বিষয়গুলো চিহ্নিত করে দেখাও, তোমার ত্রিপত্র কপাটিকা, বাম অলিন্দ ডান অলিন্দ, তখন সেটা কি হয়েছে স্কিল বেসড অবজেক্টিভস। নেক্সট হচ্ছে কি নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন গাণিতিক তত্ত্বগুলি ব্যক্ত করতে পারবে। তাকে তুমি একটা সূত্র ইয়ে করতে বলছো, কি বলে প্রুফ করতে বলছো, ঠিক আছে, প্রুফ করতে বলছো, তখন তুমি আগে ছবিটাই যদি ঠিকঠাক ভাবে না দেখাও তাহলে কি করে প্রুফ করবে, তখন সেখানে তোমার কি হয়েছে এই স্কিল বেসড অবজেক্টিভস। নেক্সট হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদ্ধতিগুলি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে। পদ্ধতি যদি জানতে চাই, সেই পদ্ধতিগুলো তুমি বলছো, তাহলে সেক্ষেত্রেও সেই বিষয়টা হয়ে আছে তোমার কি স্কিল বেসড অবজেক্টিভস। নেক্সট হচ্ছে বিভিন্ন প্রদীপন দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তার মানে যে এলটিএম গুলো সে ব্যবহার করতে চাইছে বা ব্যবহার করে তোমাকে ব্যাখ্যা করবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে স্কিল বেসড অবজেক্টিভস। নেক্সট হচ্ছে কি, তার মানে কি জ্যামিতিক বক্সে ব্যবহার করছি, আমরা কি ব্যবহার করি, ধরো কম্পাসের ব্যবহার করি, তারপরে ধরো আর কি স্কেলের ব্যবহার করি, এই যে সমস্ত কিছু ব্যবহার করে তাকে তুমি বলছো একটা 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখা অঙ্কন করে দেখাও, এই যে স্কেল ব্যবহার করলো এটা করার জন্য সে, তাহলে সেটা কি করলো, তার কিন্তু স্কিল বেসড অবজেক্টিভস সম্পন্ন করলো। নেক্সট কি মনে মনে বা মৌখিকভাবে গাণিতিক গণনাগুলি সঠিকভাবে করতে পারবে, অর্থাৎ এরপর আস্তে আস্তে তার বিমূর্ত চিন্তা তৈরি হচ্ছে। স্কিল বেসড মানে কি, এবার সে দক্ষ হয়ে গেছে, এবার মুখে মুখে অঙ্কগুলো করতে পারছে। আর কি টেবিল, এই যে বললাম বিভিন্ন চার্ট টেবিল এগুলো যদি রেডি করতে পারে তখন সেটা জানতে হবে তার দক্ষতামূলক উদ্দেশ্য তৈরি হচ্ছে। তাহলে আমরা 4টে উদ্দেশ্য, মানে যে কোনো আইডিয়াল কোয়েশ্চেন পেপারে, অর্থাৎ তুমি অ্যাজ এ টিচার ভবিষ্যতে যখন কোয়েশ্চেন তৈরি করবে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তোমার সাবজেক্ট ইংলিশ হোক, বাংলা হোক, যাই হোক না কেন, ম্যাথামেটিক্স হোক, তোমাকে মাথায় রাখতে হবে আমি কোয়েশ্চেন এমন ভাবে প্রত্যেকটা লেভেলের, সে এমসিকিউ বলো বা সেক্ষেত্রে বলো এই যে এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন থাকছে সেটা কি হচ্ছে জ্ঞানমূলক, তারপরে যখন তুমি রচনাধর্মী প্রশ্ন করছো তখন সেটা হয়ে যাচ্ছে বোধমূলক এবং তার সঙ্গে প্রয়োগমূলক থাকছে, তারপরে শেষে যখন তুমি কোনো চিত্র অঙ্কন করতে বলছো, চার্ট তৈরি করতে বলছো, তখন সেটা দক্ষতামূলক কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে একটা আইডিয়াল কোয়েশ্চেন পেপারে তোমাকে আগে থেকে ডিরেকশনই হয়তো দিয়ে দেওয়া হয় যে এত নাম্বার তোমার বোধমূলক হবে, এত নাম্বার তোমার বোধমূলক এই জ্ঞানমূলক হবে, এত নাম্বার তোমার প্রয়োগমূলক হবে, এত নাম্বার দক্ষতামূলক হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেনই, মানে প্রত্যেকটা উদ্দেশ্য যাচাই করার জন্য আমি সেই ধরনেরই কোয়েশ্চেন ফর্ম তৈরি করব। ঠিক আছে ম্যাডাম, ফলাফল জানতে চাইলে সেটা কি হবে? ফলাফল জানতে চাইছি অ্যাপ্লিকেশন, রেজাল্ট জানতে চাইছি অ্যাপ্লিকেশন করছি। দক্ষতা হবে,
ঠিক আছে, ফলাফলটা অ্যাপ্লিকেশন লেভেল এটা বললাম যে অ্যাপ্লিকেশন বাংলা ঠিক আছে। তোমাকে ধরো বললাম তো কিছুক্ষণ আগেই তো বললাম যে একটা ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা কোণকে 120 ডিগ্রি করে দেওয়া হয়, তাহলে এটা তার ফলাফল কি হবে, সে কোন ত্রিভুজে পরিণত হয়। এই যে এটা তো রেজাল্ট জানতে চাইছি, তাহলে এটা কি হলো, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। হ্যাঁ করতে হবে তো, সে যতক্ষণ না করে দেখবে ততক্ষণ বুঝবে কিভাবে, তাই না? অ্যাপ্লিকেশন তাহলে মানে কোনটা? সেক্ষেত্রে এটা বলো। অ্যাপ্লিকেশন মানে কোনটা? অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, এই তো এখানে লেখাই আছে, অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করছো তুমি, অ্যাপ্লাই করছো মানে কোনো কিছুকে তুমি যেটা জেনেছো সেটাকে তুমি প্রয়োগ করে দেখছো, তার ফলাফল কি আসে, তাহলে সেটা তোমার অ্যাপ্লিকেশন বেসড অবজেক্টিভস। ক্লিয়ার এবার দেবরূপা? ইয়েস ম্যাম। এবার আমরা জানবো, হ্যাঁ, এবার আমরা জানবো প্রাইমারি লেভেলে ম্যাথমেটিক্স এর উদ্দেশ্য কি। তাহলে দেখো, বড় সংখ্যা রাশিকে অঙ্কেও কথায় লিখতে পারে। আমরা দেখো না, বলে না যে আচ্ছা কথায় লেখো, দি বললো 8736, তখন আনসারটা কি লিখতে হয়, 8736। আবার এটা কি আমি কথায় লিখে দিয়ে বললাম অঙ্কে করে দেখাও, তাহলে এগুলো তো প্রাইমারি লেভেলেই শেখানো হয়, তাই তো। নেক্সট হচ্ছে প্রতীক চিহ্নেও ব্যবহার করতে পারছে, এটাও আমরা জানি। 1, 2, 3 ও তার বেশি সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারবে। 1 সংখ্যার যোগ শিখলো, তারপর 2 সংখ্যার শেখে, তারপর 3 সংখ্যার শেখে, তারপর 4 সংখ্যার শেখে। নেক্সট হচ্ছে ঐকিক নিয়মে ধারণা লাভ করতে পারবে। অর্থাৎ এই বিষয়গুলো এবার হচ্ছে আমরা সিলেবাসটাকে কেন্দ্র করে বলছি। এই যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, 4 পর্যন্ত যে সিলেবাস আছে সেইটাকে মাথায় রেখেই দেখো এই চ্যাপ্টার গুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ঠিক আছে, দেখো ঐকিক নিয়মে ব্যবহার করতে পারছি, পূর্ণ সংখ্যার সরল করতে পারবে, গড় সংক্রান্ত সহজ সমস্যার সমাধান করতে পারবে। এবার যদি আমরা প্রাথমিক মানে উচ্চ প্রাথমিক আর নিম্ন প্রাথমিক বলি, তাহলে উচ্চ প্রাথমিক সেই বীজগাণিতিক বিষয়টা বুঝতে পারবে, কারণ ক্লাস 8 পর্যন্ত থাকছে, সে এক্স প্লাস ওয়াই এই বিষয়টা জানতে পারবে। নেক্সট হচ্ছে ভগ্নাংশ, তার প্রকারগুলিকে সহজেই ব্যক্ত করতে পারে। এটার জন্য তোমাকে এবার কি জানতে হবে, এটার জন্য জানতে হবে ক্লাস 1 থেকে 5 এর সিলেবাস কি, 5 to 8 সিলেবাস কি। এটা কমন সেন্স বলবে, এটা যদি তোমাকে এবার সঙ্গে সঙ্গে তুমি বই খুঁজে নিয়ে সিলেবাস মুখস্থ করতে শুরু করে, তা না, তোমার একটা নিজস্ব কমন সেন্সই বলবে যে নিশ্চয়ই ক্লাস 5 এর বাচ্চাকে আমি এক্স ওয়াই এর হোল স্কয়ার সমান কত সেটা শেখাবো না, তাই তো। তাহলে এটা কোন ক্লাসে হতে পারে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে জমা খরচ ও আয়ের সম্পর্কে ধারণা করতে পারবে, ভগ্নাংশকে গুণভাগ করতে পারবে, বিভিন্ন ধরনের শতকরা সম্পর্কিত বাস্তব সমস্যাকে সমাধান করতে পারবে, গসাগু লসাগু নির্ণয় করতে পারবে, ঘনবস্তু সম্পর্কে সঠিক ধারণা করতে পারবে, অর্থাৎ কোনটা বর্গক্ষেত্র, কোনটা আয়তক্ষেত্র, কোনটা সামান্তরিক, কোনটা ঘনক সব বলতে পারবে, পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবে, অনুপাত ও সমানুপাতের ধারণা। এবার তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, তোমরা যেটা ম্যাথমেটিক্স শিখছো স্যারের কাছে, সেখানে কি কি রয়েছে আমাদের উপর, সেটা যা যা রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু সিলেবাস ওইটাই। কি কি শিখেছো বলো? হ্যাঁ ম্যাম, সবগুলোই আছে ম্যাম। বেশ, নেক্সট হচ্ছে কি বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত অঙ্কন করতে পারবে, দ্বিঘাত রাশি বিশিষ্ট গাণিতিক সূত্রাবলীকে সঠিকভাবে বর্ণনা করতে পারবে, বীজগাণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়াটিকে উদাহরণ সহযোগে বলতে পারবে। এবার মাথায় রাখতে হবে যে তুমি যখন প্রাইমারি টেট দিতে যাচ্ছ তখন নিশ্চয়ই কোনগুলো বাদ যাবে আর কোনগুলো ইনক্লুডেড হবে, সেটা মাথায় রাখতে হবে। এবার প্রাইমারি টেট গিয়ে তুমি আপার প্রাইমারি লেভেলের টপিককে চুজ করে বসে থাকলে তা কিন্তু চলবে না, ঠিক আছে। এটা ওভারঅল পুরোটাই দিচ্ছে। নেক্সট হচ্ছে দৈর্ঘ্য, ওজন আয়তন অনুপাত, ভূমির পরিমাপ ইত্যাদি সম্পর্কে জানতে পারবে, বিন্দু রেখা তল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিধি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবে, সময় কার্য মিশ্রণ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। তার মানে দেখতেই পাচ্ছ ম্যাথমেটিক্স এর ওভারঅল চ্যাপ্টারটাকে এখানে ইনক্লুড করে দিয়েছে। এবার তুমি এটা জানো যে কোনটা লোয়ার প্রাইমারি লেভেল আর কোনটা আপার প্রাইমারি লেভেল। ওকে, এবার চলো আমরা টেটের কোয়েশ্চেন দেখি। দেখো একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো। প্রশ্নটির স্তর কি, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক?
দক্ষতামূলক। তার মানে নলেজ বেসড, আন্ডারস্ট্যান্ডিং বেসড, অ্যাপ্লিকেশন বেসড, স্কিল বেসড। তাহলে কি জানলাম? স্কিল বেসড। জ্ঞানমূলক। জ্ঞানমূলক। দক্ষতামূলক। ম্যাম প্রয়োগমূলক আর দক্ষতামূলকের মধ্যে একটু পার্থক্যটা বুঝতে পারছি। প্রয়োগমূলকই বলেছিলেন তো ম্যাম, চিত্র অঙ্কন করো, করে দেখা কোথায় 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 দক্ষ- কোথায় লেখা আছে আমাকে বলো তো? প্রয়োগমূলকে চিত্র অঙ্কন করো। যখন রুলস অ্যাপ্লাই করব তখন মনে হয় দক্ষতা প্রয়োগ। বলো কোথায় লেখা আছে চিত্র অঙ্কন শব্দটা? কোথায় লেখা আছে? এখানে চিত্র অঙ্কন করা লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। তাহলে এবার কনফিউশন ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। বেশ। আজকে কোন নতুন চ্যাপ্টার হবে আজকে আরো? না, এটাই কমপ্লিট হয়ে গেল আজকের মতো। এটাই কোশ্চেন গুলো দেখে নাও। আচ্ছা, এখানে আর দেখি আর কোয়েশ্চেন রয়েছে কিনা। ম্যাম লাস্টে একটা ছিল ম্যাম। আচ্ছা দেখে নিচ্ছি। না, এটাতে নেই। আচ্ছা 23 সালের কোয়েশ্চেনটা নেই। না, এখানে আর কিন্তু সেরকম কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বেশ। তোমরা এখানে দেখলে যে কোয়েশ্চেন কিরকম এসছে। এবার আমরা আমাদের কোয়েশ্চেন পড়ব, যেগুলো আমাদের মধ্যে থাকে সেই কোয়েশ্চেন গুলো পড়ছি। তাহলে আমরা আজকে কি পড়লাম? সিলেবাসের প্রকৃতি পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, and aims and objectives of mathematics at primary stage. এই aspects of mathematics education কিন্তু আমরা পড়িনি এখনো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা সম্পন্ন হলো তোমাদের, তার সঙ্গে এই বিষয়টা সম্পন্ন। ক্লিয়ার? প্রত্যেকের কাছে সিলেবাস কতটুকু হলো? একা দুই। হ্যাঁ ম্যাম। একা দুই। হ্যাঁ, একের প্রথম অংশটা aspects of mathematics education কিন্তু হয়নি। ঠিক আছে, এবার চলো কোয়েশ্চেন দেখি। ভারতীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক প্রণীত নিচের কোনটি গণিত শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয়? শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করা, শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা, সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা, নাকি বিমূর্ত চিন্তনে সাহায্য করা। কোনটা হবে? নয়, নেগেটিভ বলেছে। ম্যাম সি একটা হতে পারে। ম্যাম সি হবে। হ্যাঁ বলো। আচ্ছা, শিক্ষার্থী গাণিতিক জ্ঞানের সাহায্যে যথার্থ বিকাশ সাধন করা, শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা, সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা, আর বলা হচ্ছে যে হ্যাঁ, তাহলে সংখ্যা সমাধান করা এটা কিন্তু লক্ষ্যের মধ্যে পড়ছে না। নেক্সট হচ্ছে কি, গণিতের প্রধান লক্ষ্য কি? সামাজিক লক্ষ্য, বিনোদনমূলক লক্ষ্য, ব্যবহারিক লক্ষ্য, সবকটি? সবকটি। নিউমেরেসি শব্দটি গণিতের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? ব্যবহারিক, বিনোদনমূলক, নৈতিক, নাকি প্রজ্ঞামূলক? কি হবে? প্রজ্ঞামূলক। নিউমেরেসি বলতে পারো, বা সেখানে তোমার কি বলবো, ট্রায়াঙ্গেল বলতে পারো, যে কোনো টার্ম সেটা তোমার কি করছে? নলেজ বৃদ্ধি করছে। এখানে তোমার ব্যবহার, বিনোদন, নৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো তোমার এটা কি হচ্ছে? নলেজ বৃদ্ধি হচ্ছে, তুমি সেটা সম্পর্কে জানছো যে নিউমেরেসিটা কি। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে, আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত। কার উক্তি? দেখো একই বিষয়কে কিভাবে ঘুরিয়ে দিয়েছে। আমরা যখন এখানে কোয়েশ্চেনটা পেলাম,
তখন কিভাবে পেলাম? একই কোশ্চেনকে দেখো কিরকম ভাবে আমরা ঘুরিয়ে পাচ্ছি। গণিত হলো সভ্যতার দর্পণ, হলো। আবার এখানে কোশ্চেনটা কি থাকছে, যে আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, এটা কার অংশ? কি হবে? হকবেন। হ্যাঁ ম্যাম। আচ্ছা, না ম্যাম, মিনিট হবে এটা না? না, দেখো এটা না, এটা আমি বলি, এটা মনে রাখবে। এখানে সংস্কৃতি বলা হচ্ছে, ওখানে কি ছিল? সভ্যতা ছিল, ওখানে ছিল সভ্যতা বা সিভিলাইজেশন। এখানে বলছে কালচার, একটি অবিচ্ছেদ্য অংশ। এই সংস্কৃতি এবং অবিচ্ছেদ্য, এই দুটো হচ্ছে কি পয়েন্ট কার। এবার এটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেপি কি, জেপি কি, ঠিক আছে। নেক্সট দেখো, গাণিতিক প্রক্রিয়া ও নীতিগুলিকে সঠিকভাবে বর্ণনা করতে পারা গণিতের কি ধরনের উদ্দেশ্যের অন্তর্গত? ডেসক্রাইব করছো, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতা। কি হবে ম্যাম? অপশন সি হবে না, বর্ণনা করছো, ডেসক্রাইব করছো, জ্ঞানমূলক। জ্ঞানমূলক হবে। ডেসক্রাইব করছো তখন কি হবে? জ্ঞানমূলক হবে। প্রয়োগমূলক হওয়ার তো প্রশ্নই নেই, রেজাল্ট জানতে চাইছে নাকি তোমাকে? নেক্সট দেখো, নিচের কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত? গণিতের প্রকৃতিগুলিকে সহজেই বলতে পারবে, গণিতের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে, গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, গাণিতিক চিহ্নগুলিকে সঠিকভাবে বলতে পারবে। কোনটা হবে? ধ্যান ধারণাকে সঠিক সি হবে। বেশ, এর মধ্যে বলো জ্ঞানমূলক কোনটা? ম্যাম জ্ঞানমূলক জ্ঞানমূলক, হ্যাঁ একদমই একদমই। বেশ, বলো প্রয়োগমূলক কোনটা? ম্যাম বিটটা। ম্যাম জ্ঞানকে বাস্তব জীবনে। আর দক্ষতামূলক বা স্কিল বেসড হচ্ছে এটা, চিহ্নগুলো চিহ্নিত করতে পারছি, তার মানে এটা হবে স্কিল বেসড, ঠিক আছে। নেক্সট দেখো, কোন গাণিতিক সূত্রকে মনে করতে পারা কি ধরনের উদ্দেশ্য? জ্ঞানমূলক। প্রয়োগমূলক, দক্ষতামূলক, জ্ঞানমূলক। মূলক ম্যাম। নেক্সট হচ্ছে, গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি কি? সংজ্ঞা স্মরণ করা, গণিতের প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা। এটা সাতেরটা কি হলো? এটা হলো জ্ঞানমূলক। সূত্রকে মনে করতে পারছো তো, সূত্রকে মনে একটু করতে অসুবিধা পারছো। হচ্ছে। তুমি ঠিক আছে, ধরো একটু a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা তোমার কিসের মধ্যে পড়ে? ম্যাম প্রয়োগমূলক না, রেজাল্ট কোথায় আসছে? এবার ধরো এই বিষয়টাকে তোমাকে বললো 5 প্লাস 7 এর হোল স্কোয়ার, এই পদ্ধতিটা খাটিয়ে বের করো। এটা অ্যাপ্লাই করে দিলাম। ইয়েস, এইটা হয়ে যাবে প্রয়োগ। ক্লিয়ার সকলের কাছে? পার্থক্যগুলো বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। ম্যাম এই কোশ্চেনটা, ম্যাম সাতের কোশ্চেনটা এটা প্রয়োগমূলক হলো না কেন ম্যাম? মনে করছি তো, স্মরণ করছি। স্মরণ করা মানে কি, কাকে বলে? তুমি সূত্রটা লেখো বলেছে। তাহলে ম্যাম জ্ঞানমূলক। হ্যাঁ জ্ঞানমূলক। এবার যদি বলতো যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে তুমি নিম্নলিখিত সমস্যাটির রেজাল্ট বের করো, তখন তোমাকে এটা প্রবলেম আকারে দিত, তখন কি হতো? তখন হতো প্রয়োগ। বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম। নেক্সট কি, গণিতে প্রয়োগমূলক উদ্দেশ্য কি? সংজ্ঞা স্মরণ করা। বলো এটা কোন হবে, কিসের মধ্যে হবে সংজ্ঞা স্মরণ করা? জ্ঞানমূলক। বেশ, এটা জ্ঞানমূলক। তাহলে সংজ্ঞা স্মরণ করছো জ্ঞানমূলক, ব্যাখ্যা করা বোধমূলক, সমাধান করা এটা হবে অ্যাপ্লাই, ঠিক আছে। এটা প্রয়োগমূলক। আর চিত্র অঙ্কন স্কিল, করতে পারো, সেটা হবে তোমার দক্ষতা। নেক্সট দেখো, বিভিন্ন ধরনের শিক্ষণ ও বিপণ তৈরি করা কোন উদ্দেশ্যের অন্তর্গত? জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। ইয়েস, তৈরি করা না, যে কোনো তৈরি করছে, সে নিজে থেকে যখন তৈরি করছে, আঁকছে, লিস্ট দেখাচ্ছে, তখন সেটা হয়ে যাবে স্কিল বেসড বা দক্ষতামূলক উদ্দেশ্য। নেক্সট দেখো, গণিতের শিক্ষাদান পদ্ধতির বিশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রধানত কয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকি? বলছিলাম যে 8 নাম্বারের আনসার কোনটা হলো? 8 নম্বরের আনসার হলো, আচ্ছা মার্ক করে দিই, এটা হচ্ছে সি।
সি। হুম। ঠিক আছে। বেশ, গণিতের শিক্ষাদান পদ্ধতির বিশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রধানত কটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকি? ম্যাম এটা কি হবে? চারটে তো? চারটি করছি। দুটি হবে। পদ্ধতির বিশ্লেষণ বলছি, পদ্ধতির বিশ্লেষণ বলছি, উদ্দেশ্য নয় কিন্তু। উদ্দেশ্য নয়। তাহলে ম্যাম দুটো হবে এটা। কি হবে? আরোহী পদ্ধতি আর অবরোহী আরোহী আর পদ্ধতি। অবরোহী। হ্যাঁ, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। আমি যে বললাম ওখানে আরোহী আর অবরোহী পদ্ধতির মাধ্যমে বলা হচ্ছে, একটা হয় সূত্র থেকে তুমি অঙ্কে আসছো, আর একটা তুমি অঙ্ক থেকে সূত্রের দিকে যাচ্ছ বা কাকে বলে বলছো। তুমি ধরো বললে জোড় সংখ্যা কাকে বলে, আমি এই এক্সাম্পল বহুবার দিয়েছি, যে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে জোড় সংখ্যা বলে, দিয়ে এক্সাম্পল তুমি দিচ্ছ। আবার তুমি যদি বলো 2, 4, 6, 8 একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে না, তাই একে জোড় সংখ্যা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে 2। নেক্সট দেখো, আবার ম্যাথমেটিক্স পজেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস। এটা আবার অন্য বিষয় থাকছে, সেটা হচ্ছে কালচারাল ভ্যালু। সেটা তোমার কে বলা হচ্ছে দেখো, এটা হবে মিনিটস মিনিট। ম্যাম। ঠিক আছে, এখানে এবার কি পয়েন্ট কি, কালচারাল ভ্যালু আর ইউজফুলনেস, ব্যবহারের জন্য। ঠিক আছে, এই দুটো হবে কি পয়েন্ট, প্রত্যেকে মার্ক করে নেবে রেকর্ডিং ক্লাস দেখো। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে, বলো 11 নম্বরেরটা মিনিট। এই যে মিনিটস বললাম, ঠিক ঠিক। ম্যাম 4 নাম্বারটা একবার বের করুন তো। হ্যাঁ, এপি কি? এটা হক বেন হতো অবিচ্ছেদ্য না ম্যাম? অংশ না, ওটা ছিল সভ্যতা। সভ্যতার সংস্কৃতি আলাদা, সিভিলাইজেশন এন্ড কালচার আলাদা। ঠিক আছে ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক উপলব্ধি বিকাশের জন্য নিচের কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়? গণিত পাঠ্য বিষয়বস্তুকে বৈচিত্র্যময় করে উপস্থাপন করা, ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্ক রেখে গাণিতিক জ্ঞান প্রদান, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ সাধন, নাকি খেলার মাধ্যমে গাণিতিক ধারণা দেয়? কি বলা হচ্ছে, গণিত বিষয়ক উপলব্ধি বিকাশের জন্য কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়? অপশন বি ম্যাম। না, সিদ্ধান্ত গ্রহণে অপশন সি হবে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ সাধন। দেখো, গণিত বিষয়ক উপলব্ধি, তার মানে যদি বলা হতো প্রয়োগের উপর কি হয়, তখন সেখানে তুমি ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্ক রেখে গাণিতিক জ্ঞান প্রদান করবে। কিন্তু গণিত বিষয়কে তুমি উপলব্ধি করবে কখন, যখন তোমার মধ্যে লজিক্যাল চিন্তা তৈরি হবে, তুমি নিজে থেকে ডিসিশন নিতে পারবে। এই যে তুমি হিসেব নিকেশ করছো নিজে থেকে, সেটা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো তো? হ্যাঁ ম্যাম। সেটা সাহায্য নিচ্ছ কার? ম্যাথামেটিক্স এর। ম্যাথামেটিক্স বিষয়টাকে যদি উপলব্ধি না করতে পারো, যদি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন এই বিষয়গুলো যদি উপলব্ধি না করতে পারতে, তুমি কত টাকা তোমার খরচ হয়েছে, কত টাকা রয়েছে, কত টাকার জিনিস কিনলে লাভ হলো না লস হলো, এগুলো তুমি বুঝতে পারতে, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছো। বুঝতে পারলে এবার? বিকাশের জন্য এখানে বলা হয়েছে, বিকাশের জন্য। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে কোয়েশ্চেন সকলে বুঝতে পেরেছো এবার? হ্যাঁ ম্যাম। তাহলে আজকে আমাদের এই টপিকটা হয়ে গেল। নেক্সট দিন আমরা সিলেবাসেরই অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমাদের রবিবারে তো ক্লাস হচ্ছে, রবিবারে আমরা টিচিং পদ্ধতি করে ফেলব। বলো ম্যাম। ওই ম্যাম, ধরুন যে কোনো দুটো বই আছে, একটাই টপিক, কিন্তু একটু আলাদা আলাদা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে কোনটা বেশি ইয়ে করবো, পড়বো আর কি? দুটোই একবার পড়ে নাও, দিয়ে তুমি সামারাইজ করে নিতে পারো যে কোনটা আমার মূল বিষয়ের সঙ্গে বেশি সম্পর্কিত থাকছে, যেটা তোমার বেশি সহজবোধ্য মনে হবে সেটা তুমি পড়ো, সেটা ফলো করো। সেটা তো ম্যাম অনেক সময় লাগবে দুটো পড়তে গেলে। এখন তো তোমার হাতে সময় রয়েছে, তোমার কি এখনই পরীক্ষা? পড়তে অসুবিধা হচ্ছে, যত পড়বে তত তো বেসিক নলেজটাও তৈরি হবে। পড়ো। ঠিক আছে, তোমার যদি এমন হতো 1 মাসের মধ্যে পরীক্ষা, তো তাহলে সেক্ষেত্রে তোমার এই কথা বলাটা যুক্তিযুক্ত ছিল।
পরীক্ষার কোনো রকম অ্যানাউন্সমেন্টই হয়, পড়ো সেটা, তো কোনো অসুবিধা নেই। বেশ, চলো তাহলে আজকে এই অবধি। নেক্সট রবিবারে আমাদের টিচিং মেথড নিয়ে ক্লাস হবে। ম্যাম টিচিং মেথড আমরা পড়ে ফেলবো। হ্যাঁ বলো, পূর্তবিদ্যা বলতে কি বোঝাচ্ছে? কি বিদ্যা? পূর্তবিদ্যা। পূর্তবিদ্যা, হ্যাঁ। পূর্তবিদ্যা, বেশ দেখছি কি বোঝাচ্ছে। আমারও সঠিকভাবে টার্মটা এই মুহূর্তে জানা নেই, দেখে বলে দিচ্ছি। যেটা পূর্ত বিভাগের, তুমি ওই গণপূর্ত উচ্চ বিদ্যালয় এসব বলতে চাইছো? এখান থেকে জানতে চাইছো কি? এলে কোথায় না ম্যাম, শব্দটা? ওই যে কালচারাল থেকে জানতে চাইছি। বিদ্যা, দেখো পূর্ত শব্দটার অর্থ হচ্ছে জনহিতার্থ জলাশয়াদি খনন মন্দির পথ নির্মাণ। তার মানে রিসোর্সেস কিছু একটা হবে। তাহলে কি আশ্রম থেকে পড়ানো হয় সেই মতো? হ্যাঁ সেটা হতে পারে। আচ্ছা কি বিষয়ে আমাকে একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো যে ম্যাম কি পূর্ত দপ্তর যখন বলছে তাহলে তো সেটা আর্কিটেকচারের উপরে হচ্ছে। হ্যাঁ আর্কিটেকচারের উপর। ও যে পূর্তবিদ্যা বলছে সেটা কোথা থেকে পেলে বললে? ম্যাম একটা বইয়ে পড়েছিলাম যে গণিত বিদ্যার একটা সাংস্কৃতিক মূল্য রয়েছে, যেমন চাষ, পূর্তবিদ্যা, শিল্প, ওষুধ আচ্ছা এইসব। হ্যাঁ, তো আরো তাহলে তো স্বাভাবিকভাবে আর্কিটেকচারই হতে পারে। আর্কিটেক্ট, আর্কিটেক্ট এই যে ব্রিজ, বিল্ডিং, সমস্ত কিছু তৈরি হচ্ছে, সব তারপরে তোমার রাস্তা তৈরি হচ্ছে, সেটাও তো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো লাগবেই, তাই নয়? ইভেন শুধু এটা কেন, তুমি স্পেস যে একটা তোমার ইয়ে তৈরি হচ্ছে, কি বলে, আমাদের যে মহাকাশযান তৈরি হচ্ছে, সেটাও যে কতটা পর্যন্ত সাকসেস পাবে সেটা আগে থেকে আমাদের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হয়, তারপরে সেই অনুযায়ী আমরা তৈরি করতে পারি, সেই অনুযায়ী সেই স্পিডে আমরা তাকে ছাড়তে পারি, তার জন্য ততটা পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। এগুলো অটোমেটিক্যালি মানে আগে থেকে ক্যালকুলেশন করে তারপর আমরা সেই জিনিসটাকে তোমার অ্যাপ্লাইড হিসেবে বা বাস্তবিক একটা রূপদান করতে পারি। বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম ঠিক আছে। চলো আজকে এই অবধি। রবিবার আবার ক্লাস হচ্ছে, রবিবারে সম্ভবত আমরা সিডিপি এবং ম্যাথমেটিক্স এর টিচিং মেথড নিয়ে আমরা আলোচনা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Right, ma'am. গুড নাইট ম্যাম।